আচ্ছা, যাই হোক। আজকে আমাদের হলো বিজ্ঞানের অংশ আছে। বিজ্ঞানের হলো পদার্থ বিজ্ঞানের অংশগুলো আছে। তো আমি আগে আপনাদেরকে হলো ক্লাস লেকচার দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রামে। আমি বলি আসলে বিজ্ঞান কিভাবে পড়বেন। ঠিক আছে। বিজ্ঞান আসলে অনেক ভান্ডার, তো দেখা যায় যে অনেক তথ্য। তো সাধারণত বিজ্ঞানের তিনটা পার্ট আছে, একটা হলো পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান এবং রসায়ন। তিনটা পার্ট থেকে পাঁচ পাঁচ করে 15 নম্বরের প্রশ্ন আছে। ঠিক আছে, তো আপনি যদি তিনটায় একটু একটু করে পড়েন মোটামুটি। বিজ্ঞানে 15 নাম্বার থাকে, তো 15 নাম্বারের মধ্যে যদি কেউ 8 9 তুলতে পারে তাহলে আমাদের কাছে মনে হয় যে এনাফ, যে ওইখানে আর টাচ করারই কোনো দরকার নাই। বিজ্ঞানে 15 হতে 15 পাওয়ার তো কোনো দরকার নাই, আপনাকে এটার জন্য এত সময় নষ্ট করার দরকার নাই। বিজ্ঞানের এত সিলেবাস, এটা ছোটবেলা থেকে আমরা বিজ্ঞান সাধারণত ক্লাস 10 পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মেট্রিক পর্যন্ত সায়েন্স নিয়ে পড়ে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়। তো দেখা যায় যে বিজ্ঞান ওইভাবে ছোটবেলা থেকেই পড়ে আসে, কম বেশি সবাই একটু জানে। ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি বিজ্ঞানের বেসিক ক্লিয়ার করতে চান, এটা আসলে সম্ভব না। ছোটবেলা থেকে পড়ে আসতে হবে। এখন আমি চাইলাম আর 2 3 মাস বা 6 মাসে বিজ্ঞানের বেসিক ক্লিয়ার করে ফেললাম, এটা অসম্ভব। তো অনেক, এটা ম্যাথ না, গণিত না যে ধরেন লাভ ক্ষতি শুরু করলাম, 1 মাস লাভ ক্ষতি করলাম, আমার লাভ ক্ষতি আয়ত্তে চলে আসলো। বিজ্ঞান এভাবে হয় না। ঠিক আছে, এখন বিজ্ঞানের যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো একটু কমপ্লেক্স হয়ে থাকে। বিশেষ করে আপনার হাজারি নাগের যে বই আছে ইন্টারমিডিয়েটের, হাজারি নাগের বই থেকে বেশি অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। তো এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় যে এই প্রশ্নগুলো পারা। অনেক বিজ্ঞানের স্টুডেন্ট সায়েন্সে পড়ছে, তারাও কিন্তু এগুলো হিমশিম খেয়ে যায়, দেখা যায় 15টার মধ্যে 10 12টাও কারেক্ট করতে পারতেছে না। তো আমরা সাজেশন করি যে সাধারণত 15টার মধ্যে আপনি যদি 8 9টা কারেক্ট করতে পারেন, তাহলে আর সময় নষ্ট না করে অন্য সাবজেক্টে শিফট করে যাওয়া ভালো। বিজ্ঞানে এত দরকার নাই। আপনি যদি বিজ্ঞান অংশ বাদও দেন, 185-র মধ্যে পরীক্ষা দেন, তাও কিন্তু আপনি পিলি কোয়ালিফাই করতে পারবেন। আপনার পিলি লিখতে লাগে হলো 120 থেকে 120 মার্ক হইলে তো পিলি টেকা হয়ে যায়। তো এই জন্য বিজ্ঞানের সময় নষ্ট না করে অন্যান্য সাবজেক্ট গুলোতে সময় দেন যেগুলোতে আপনার দুর্বলতা আছে। বিজ্ঞানে আপনি 3 4 মার্ক কম তুললেন, সেই 3 4 মার্কস অন্য সাবজেক্টে বেশি তোলেন, অসুবিধা নাই। জিকেতে বেশি তোলেন, বাংলাতে তোলেন, ইংলিশে তোলেন, এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে। আর বিজ্ঞান আমি বলে দিব আজকে, যেহেতু পদার্থবিজ্ঞানের অংশ আছে, কোন কোন বিষয়গুলো আপনি হাইলাইট করলে সেই জায়গাগুলো থেকে মোটামুটি প্রশ্নগুলো আসে। তো এভাবে বোঝানোর কিছু নাই, যেহেতু জাস্ট বেসিক জিনিস, বেসিক ইনফরমেশন, মুখস্থের মতো। ঠিক আছে। ওই জন্য আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিব যে কি কি পড়তে হবে। আপনারা যদি পড়তে চান, 9 10 বইটা পড়তে পারেন। 9 10 যে মূল বই আছে, বোর্ড বই আছে, ওইটা পড়তে পারেন। ঠিক আছে। আর আলালসের মনে হয় আলালের বিজ্ঞান পাওয়া যায়, ওরাকলের বিজ্ঞান পাওয়া যায়, এগুলো দেখতে পারেন। ওইভাবে কমন ফালানো আসলে অনেক ডিফিকাল্ট। বিজ্ঞান প্রশ্ন হুবহু কমন আসে না, খুব কম। যেগুলো আসে মোটামুটি বেসিক থেকে পারা যায়। যেমন 46 আসছিল পিএইচ এর মনে হয় মান কত। ঠিক আছে, তো নর্মালি এগুলো তো কম বেশি সবাই জানে। ঠিক আছে। তো আমি আপনাদের অ্যাসুরেন্স ডাইজেস্টের মনে হয় পিডিএফ দেওয়া হয়েছে, অ্যাসুরেন্স থেকে আমি দেখাই দিচ্ছি। আর আজকে জাফর ভাই একটু ব্যস্ত, উনি আসতে পারবে না। ঠিক আছে, আরেকজন যিনি আসলে অনেক জ্বর, অসুস্থ। ঠিক আছে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানায়েন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের পদার্থের অংশগুলো আছে, ঠিক আছে, পদার্থবিদ্যার অংশগুলো। তো পদার্থবিদ্যার যে বেসিক ইনফরমেশন গুলো আছে আমি সেখানে এগুলো দাগাই দিব আপনাদেরকে, আপনারা চাইলে ডাইজেস্ট পড়তে পারেন। আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু কমন হুবহু কমন আসবে না। আপনার 15তে 15 পাওয়া লাগবে না, 15তে আপনি 8 9 যদি পান, আপনি মনে করবেন যে আপনি অন্যদের থেকে আগে গেলেন। অনেকে বিজ্ঞানে 2 3 পায়। অনেকে এমনও হয় যে বিজ্ঞান ভুল জায়গায় মাইনাস মাইনাস মার্কে চলে যায়। তো ওইভাবে তো দরকার নাই, আপনার তো ওই রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি যদি 8 9টা পেরে যান তাহলে এনাফ। আচ্ছা। এই দেখেন এখানে মান বন্টনও দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ভৌত বিজ্ঞানের মধ্যে পদার্থবিজ্ঞানে কি কি অংশগুলো আছে, পদার্থের অবস্থা আছে, গঠন আছে, কার্বনের বহুমুখী ব্যবহার আছে, এসিড ক্ষার লবণ, এগুলো হলো আপনার রসায়নের অংশ। তো আমরা এগুলো হলো ওই অংশে দেখবো। ঠিক আছে। বেসিক্যালি ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান 3 অংশ থেকে প্রশ্ন হয়, পাঁচ পাঁচ করে। তো আমরা আজকে আমাদের শুধু পদার্থবিদ্যার অংশগুলো আছে রুটিনে, তো আমরা ওটা পড়বো।
ঠিক আছে, তো ওর মধ্যে যেগুলো যেগুলো আছে আমরা আজকে ওগুলো দেখবো। ঠিক আছে, তো এগুলো হলো প্রথমে আপনি এই জায়গা থেকে এই আহ, কি ব্যাপার, এটা কাজ করতেছে না, তাহলে মার্ক করবো কিভাবে? এ কাজ করতেছে না তো এখানে। এখন আমি আপনি দেখাই কিভাবে বলেন তো, কোন লাইন কি পড়তে হবে না পড়তে হবে, এগুলো তো এখন মুশকিল হয়ে গেল। আচ্ছা আমি বলে দেখেন, ড্র করা যাচ্ছে না, মানে এই পিডিএফটা হলো সিকিউরিটি এর কারণে মনে হয় পিডিএফটা একটু সিকিউরিটি ইয়ে করা আছে, যার কারণে এটা এডিট করা যাচ্ছে না, এডিটেবল না। এ দেখেন, ড্র ইজ নট অ্যাভেলেবল ডিউ টু ডকুমেন্ট সিকিউরিটি সেটিং। আচ্ছা যাই হোক, এখানে যে প্রশ্নটা আছে দেখুন, সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কে, এটা কিন্তু পরীক্ষায় আসে। থ্যালিস। ঠিক আছে, বা বৃত্তের ব্যাসকে দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে এই ধারণা কে দেন? থ্যালিস। সূর্যগ্রহণ সম্পর্কে তথ্য আসবে এখান থেকে। তারপর এখান থেকে কি কি পড়বেন সেটা হলো প্রবাদনে পড়তে হবে। ঠিক আছে। তারপর হলো সূর্য ও সৌরজগতের কেন্দ্র অন্যান্য গ্রহগুলো তার চারদিকে ঘুরে, এগুলো ঘুরে, এগুলো কে বলছে? এটা বলছে অ্যারিস্টোকাস। ঠিক আছে, সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো তার চারদিকে ঘুরে চলছে। প্রথমে ধারণা কে দিছে সেটা আপনাকে পড়তে হবে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে। তারপরে হলো নিকোলাস কোপারনিকাস সম্পর্কে তথ্য পড়তে হবে। সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে কি কাজ করা হয় এটা আপনাকে পড়তে হবে। ঠিক আছে। তারপরে হলো, সব পত্র পড়ার দরকার নাই। তারপর হলো ব্যারোমিটারের আবিষ্কারক, এগুলো তো আবিষ্কারক আসে না পরীক্ষায়, আবিষ্কারক করবেন না কখনো। ঠিক আছে, স্টিভেন হকিং কে, এর সাধারণত ঝিকের মধ্যে আসে, এটা পদার্থবিদ। ঠিক আছে। তারপরে হলো পরন্ত পরন্ত বস্তু সূত্রাবলী কে আবিষ্কার করছে? গ্যালিলিও কে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে। আবিষ্কার করতে কোন যন্ত্রকে আবিষ্কার করতে, এগুলো পড়বেন না, এগুলো পরীক্ষায় আসে না সাধারণত, খুব একটা আসে না। তবে জীববিজ্ঞানের কিছু কিছু জিনিস আছে যেগুলো পরীক্ষায় আসে। তারপর আপেক্ষিক তত্ত্ব পড়তে হবে, আপেক্ষিক তত্ত্ব নিয়ে পড়বেন। তারপরে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়তে হবে। ম্যাক্স প্লাঙ্ক রনজেনের এক্স রে, এটা কিন্তু আসে, যে এক্স রে কি আবিষ্কার করছে রনজেন। ব্যাকরেল কে, তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করছে ব্যাকরেল। কোয়ান্টাম তত্ত্ব কে কে প্রদান করছে? ম্যাক্স প্লাঙ্ক। সাল দরকার নেই, সালে ভাবে গুরুত্বপূর্ণ না, তবে আপেক্ষিক তত্ত্বের সালটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে আইনস্টাইন আসলে কিসের জন্য সে নোবেল পাইছে? 1921 সালে আলোর যে তড়িৎ ক্রিয়া আছে, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করার জন্য সে হলো আসলে নোবেল পুরস্কারটা পাইছে। তারপরে বিগ ব্যাং তত্ত্বের আসলে প্রথম ব্যাখ্যা করছে কে, বা বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? আমরা অনেকেই মনে করি স্টিভেন হকিং। স্টিভেন হকিং কিন্তু না, এটা কিন্তু ভুল ধারণা। ঠিক আছে, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলো বেলজিয়ামের বিজ্ঞানী জি ল্যামেটার। আর স্টিভেন হকিং, তার একটা বই আছে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, সে বইতে সে এই সম্পর্কে ব্যাখ্যা করছে। পদার্থবিজ্ঞানের যে দৃষ্টিকোণ আছে সেইখান থেকে সে ব্যাখ্যা করছে। ঠিক আছে। তারপরে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে, কে ব্যবহার করছে? মার্কনি। ঠিক আছে। তারপরে হলো পরমাণু বিষয়ক নিউক্লিয়ার তত্ত্ব কে দিচ্ছে? রাদারফোর্ড, এগুলো পড়তে হবে। ঠিক আছে। তারপরে হলো আধুনিক রসায়নের জনক জন ডাল্টন, এটা পড়বেন। ফরাসি এই যে রোগ জীবাণু তত্ত্বের আবিষ্কারক কে? লুই পাস্তুর। মানে 43তম না কততম আসছিল, সঠিক খেয়াল নাই আমার। রোগ জীবাণু তত্ত্বের আবিষ্কারক কে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো পড়বেন মোটামুটি। তারপরে হলো এইখান থেকে কম্পিউটার অংশটা গুরুত্বপূর্ণ, যে কম্পিউটার আবিষ্কারক কে? চার্লস ব্যাবেজ। তারপরে হলো টমাস আলভা এডিসন। চলচ্চিত্রের ইম্পর্টেন্ট নয় ভাবে। এইখান থেকে যেগুলো পড়বেন সেটা হলো টেলিস্কোপ পড়বেন। আমি মার্ক করতে পারতেছি না কারণ এখানে কাজ করে না, সিকিউরিটি ব্যাচের জন্য কি বললাম, এই জন্য মার্ক করতে হ্যাঁ, পারতেছি না। তারপরে এখান থেকে পড়বেন। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। আমি হচ্ছে টেলিগ্রামে আপলোড করে দিছি ইডিট আনলক করে। হ্যাঁ, আপনি হয়তো আর 30 সেকেন্ডের মধ্যে আপলোড হয়ে যাবে, ওটা ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে 30 সেকেন্ড না, আপলোড হয়ে গেলে তাহলে আমাকে একটু বললেন যে আপলোড হয়ে গেছে, তাহলে আমি আচ্ছা ওখান আচ্ছা, থেকে ঠিক ইয়ে আছে, করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক। আচ্ছা, তারপরে হলো পারমাণবিক বোমাকে আবিষ্কার করছে ওপেন হেইমার, এটা কিন্তু পরীক্ষায় আসে কত সালে, এবং এটা কত সালে এটা ইয়ে করা হয়, আবিষ্কার করা হয়েছে? এটা 45 সালে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হলো ইন্টিগ্রেটেড সার্কিট আইসি, যদিও এগুলো আইসিটির জন্য ইন্টিগ্রেটেড সার্কিট বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সব আসে না। তিরস্ক্রিয় পড়বেন বলে দিলাম একটু আগে। তারপরে হলো প্লবতা পড়তে হবে আর্কিমিডিসের। এইখান থেকে আলেকজান্ডার গ্রাম, এগুলো খুব একটা আসে না পরীক্ষায়। ঠিক আছে, বই যদি বাজি গুরুত্বপূর্ণ। তারপর বাষ্প চালিত ইঞ্জিন, জেমস ওয়াট, এগুলো কে কোন দেশের গুরুত্বপূর্ণ না। ঠিক আছে।
তারপরে হলো পারমাণবিক সংখ্যা। পর্যায় আপনাদের কিন্তু পর্যায় সারণী পড়তে হবে। ঠিক আছে, পর্যায় সারণীর সময় একটু ধারণা রাখতে হবে। যদি রসায়নের অংশটা এখানে আমরা আজকে বলতেছি না। তারপর প্রোটন, নিউট্রন, এগুলো ইউরেনিয়াম, পারমাণবিক বোমা, তারপরে হলো ওজোন, এগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রোটন নিউট্রন কি ব্যবসায় করতে গেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রাদারফোর্ড এবং চ্যাডউইক। ঠিক আছে। তারপরে হলো আমি এই জিনিসগুলো আপনাদেরকে একটু আমার যে নোট আছে ওইগুলো থেকে দেখাবো, যে কি কি জিনিসগুলো মাস্ট পড়তেই হবে। ঠিক আছে। এই যে এখানে আছে ভৌত রাশি এবং পরিমাপ, আমি ওখান থেকে দেখাবো আপনাদেরকে। একক এবং হলো যেগুলো হলো মৌলিক রাশি এবং লব্ধ রাশি যেগুলো আছে ওগুলো দেখতে হবে। তারপরে এখানে সাধারণত একক ভাবে আসে পরীক্ষায়, তবে সবগুলো গুরুত্বপূর্ণ না। বল, কাজ, ক্ষমতা, চাপেরটা আসতে পারে, কম্পাঙ্ক, তাপমাত্রা, দীপন ক্ষমতা, ফ্লাক্স আসতে পারে, দীপন তীব্রতা, লেন্সের ক্ষমতা, ডায়োপ্টার, তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার, আধান, এগুলো মোটামুটি এই চারটা পড়ে ফেলবেন। ঠিক আছে। এককের যে চারটা আছে, এসআই পদ্ধতিতে যে এককের চারটা আছে, এটা পুরোপুরি পড়ে ফেলবেন। ঠিক আছে। তারপরে এই যন্ত্রগুলো আসে, যন্ত্র মানে কোনটা কি পরিমাপক যন্ত্র, যেমন উচ্চতা পরিমাপের জন্য যন্ত্রের নাম কি, এটা হলো অ্যালটিমিটার। সমুদ্রের গভীরতা হলো ফ্যাথোমিটার। ঠিক আছে। সমুদ্রের গ্যাসের চাপ ম্যানোমিটার। মোটামুটি এগুলো এই চারটা পড়ে ফেলবেন। সবগুলো এখান থেকে যেটা দরকার নাই সেগুলো হলো এটা হলো ফোনোগ্রাম, দরকার নাই এগুলো, ফোনোগ্রাম সবাই জানে শব্দ। তারপরে হলো এখানে কার্ডিওগ্রাফ না পড়লেও চলবে, পটেনশিওমিটার দরকার নাই। ক্রোস্কোগ্রাফ, এভাবে ক্রোস্কোগ্রাফ পরীক্ষা অবশ্য আসছিল একবার। মোটামুটি যাতে পড়ে ফেলেন সবগুলোই পড়ে ফেললে বিভিন্ন চাকরি, শুধু বিসিএস না, অন্যান্য চাকরি পরীক্ষা তো আসে, তো বিভিন্ন পরিমাপক যন্ত্রটা পড়বেন। তারপর এখান থেকে হলো পদ্ধতি একক। ঠিক আছে, বিভিন্ন রাশির যে এককগুলো আছে এগুলো পড়বেন। ঠিক আছে। গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। আচ্ছা, আপনাদের কি আপলোড হয়েছে? হ্যাঁ ভাই, আপলোড অলমোস্ট কত 57 2, হ্যাঁ আপলোড হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে ডাউনলোড করে দেবো এখন নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে দেবো। আচ্ছা, আমি তাহলে ডাউনলোড করতেছি। আচ্ছা, এখন এডিট করা যাচ্ছে, এখন আমি এটা আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখছি। এটা কত পেজ জানি ছিল এটা। আচ্ছা, পাইছি। এখন দেখা যাচ্ছে। তাহলে যেগুলো বললাম যে হলো এগুলো পড়ে ফেলবেন, এটা পড়বেন। ঠিক আছে। তারপর হলো এই যে এখানে হলো এসআই পদ্ধতিতে এগুলো পড়ে ফেলবেন, কোনটার কি একক, এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এই, আচ্ছা, তারপরে নিচের দিকে আমরা যাই। নিচের দিকে হলো তরঙ্গ এবং শব্দ। তরঙ্গ এবং শব্দ এভাবে এগুলো লিখিত যখন পড়বেন তখন এগুলো বিস্তারিত করবেন, তরঙ্গের বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। এমসিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ না। এমসিকিউর জন্য এখান থেকে যে যে তরঙ্গ, সেটা হলো তরঙ্গর যে প্রকারভেদ আছে, অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনটা কি তরঙ্গ, যেমন পানির তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে। আর শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনুদৈর্ঘ্য মানে হলো এই যে এরকম যেটা আছে। ঠিক আছে। আরেকটা আছে এটা এরকম, দুইটা কিন্তু আলাদা। একটা স্প্রিং এর যেরকম স্প্রিং যেরকম তরঙ্গ হয়, স্প্রিং এর তরঙ্গ যেটাকে আমরা বলি, সেটাকে আমরা বলি হলো আপনার হ্যাঁ এক ধরনের। আর যেটা যেটা হলো পানির হ্যাঁ তরঙ্গ, সেটা এক ধরনের। এটা পড়তে হবে, প্রকারভেদটা পড়বেন। তারপরে হলো কোন কোন মাধ্যমে শব্দের বেগ কত, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা এখানে আছে কিনা এটা, এই তথ্য গুরুত্বপূর্ণ। প্রতি ভালো কত মিটার দূরে থাকলে জিনিস শোনা যাবে ভাই, কারোর মাইক্রোফোন যদি মিউট করা থাকে আনমিউট করেন একটু।
আচ্ছা, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ কত ডিগ্রি কত মিটার বৃদ্ধি পায়, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। তারপরে হলো প্রতিধ্বনি হলো ব্যবহৃত হয় কোথায়, সমুদ্র এবং কুয়ার গভীরতা নির্ণয়ে, ঠিক আছে। আচ্ছা, এটা করে পড়বেন। তারপরে হলো এই যে শব্দের দ্রুতি কোথায় বেশি, এটা ইম্পর্টেন্ট। কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, সবচেয়ে কম হলো বায়ু মাধ্যমে, ঠিক আছে, এবং কোন মাধ্যমে কত। বাতাসের আর্দ্রতা এবং উষ্ণতা বাড়লে শব্দের গতিবেগ কি হয়, বাড়ে না কমে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত, এটা ইম্পর্টেন্ট। শব্দ সবচাইতে দ্রুত চলে হলো কঠিন মাধ্যম, সেটা হলো ইস্পাত মাধ্যম, ঠিক আছে? পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় 4 গুণ বেশি, 4.5 গুণ বেশি। কেউ মনে হয় কথা বলতেছে। ক্লাস চলাকালীন সবাই অন্য কেউ কথা বলবেন না, অন্য কেউ কথা বললে তো বুঝবে না সবাই, ঠিক আছে? তাহলে এটুকু এগুলো পড়বেন, যেগুলো আমি দাগাই দিচ্ছি, ঠিক আছে। তারপরে হলো তাপ শোষণ ক্ষমতা বেশি কার, ক্ষমতা বেশি কোথায়, এই যে সাদা রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম, কালো রঙের বেশি। এই জন্য বেশিরভাগ সময় বলে যে গ্রীষ্মকালে কোন রঙের কাপড় পরা বেশি আহ, ভালো, সাদা না হলো কালো রঙের কাপড়, ঠিক আছে। তারপরে হলো এখান থেকে পড়বেন হলো মানুষের সাবধানতার সীমা কত, এটা পড়তে হবে। সমুদ্রের গভীরতা তো আগেই দেখে আসছি। তারপরে হলো কম্পাঙ্কের একক তো এখানে পড়বেন। আমাদের মস্তিষ্কের শব্দের স্থায়িত্বকাল কত, 0.1 সেকেন্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাদুর অন্ধকারে চলে কিভাবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি, শব্দের একক তীব্রতার মাপা হয় হলো ডেসিবেলের সাহায্যে, ঠিক আছে। তারপরে মানুষ মানুষ কত ডেসিবেলের সীমার উপরে শব্দ গ্রহণ করলে বধির হইতে পারে, সেটা হলো 105, এটা এখানে গুরুত্বপূর্ণ। তারপরে হলো হলো এখান থেকে আহ, উচ্চের কম্পাঙ্ক, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে হলো কোন মাধ্যমে শব্দ এই যে কঠিন মাধ্যমে লোহাতে শব্দের গতি কত, পানিতে কত, বায়ুতে কত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বেন এখান থেকে। তারপরে তো বলে আসলাম উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আসি আমরা হলো এই যে যে তাপ ও তাপবিদ্যুৎ, এটা তো একটু আপনাদের একটু আমি নোট থেকে দেখাবো। সেটা হলো আপনার পরম শূন্য তাপমাত্রা নিয়ে পরীক্ষার প্রশ্ন আসছে দেখা যায়, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রাতে আমি একটু আমার নোট থেকে দেখাই। আচ্ছা, দেখেন একটু আগে বলছিলাম যে কিছু জিনিস আপনাদেরকে নোট থেকে দেখাবো, সেটা হলো মৌলিক রাশি। মৌলিক রাশি কয়টা, 7টা রাশিকে মৌলিক রাশি বলা হয়, যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। সেই 7টা রাশি কি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, ঠিক আছে। এই 7টা রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, এটাকে বলা হয় মৌলিক রাশি। এর পরীক্ষায় আসে যে নিচের কোনটি মৌলিক রাশি, ঠিক আছে। আর মৌলিক রাশির উপর নির্ভরশীল রাশিগুলোকে বলা হয় হলো লব্ধ রাশি। যেগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল হয়ে থাকে সেগুলোকে ব্যবহার করতে হয়, যেমন বেগ, কাজ, ত্বরণ, ঠিক আছে, এগুলো হলো লব্ধ রাশি। তারপর হলো মহাবিশ্বের বিভিন্ন ধরনের কণা আছে যেগুলো আপনাকে পড়তে হবে, যেমন মহাবিশ্বের যে কণাগুলো আছে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, ফার্মিয়ন এবং বোসন। ফার্মিয়ন কণাগুলো, এই কণাগুলো সাধারণত পৃথিবীর যে সকল পদার্থ আছে এই সকল পদার্থ এই ফার্মিয়ন কণা দ্বারা গঠিত, ঠিক আছে। ফার্মিয়ন কণা আবার দুই ধরনের হয়, একটা হলো কোয়ার্ক আর একটা হলো লেপটন, ঠিক আছে। কোয়ার্ক হলো প্রোটন নিউট্রন দিয়ে গঠিত, সব তথ্য দরকার নাই, প্রোটন নিউট্রন দিয়ে গঠিত। কোয়ার্কের হলো একটি দলকে বলা হয় হ্যাড্রন বলা হয়। 3টি কোয়ার্ক নিয়ে যে হ্যাড্রন গঠিত হয় তাকে বলা হয় বেরিয়ন, ঠিক আছে। যেমন প্রোটন নিউট্রন হলো বেরিয়ন কণা, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি বেরিয়ন কণা, প্রোটন নিউট্রন, ঠিক আছে। একটি কোয়ার্ক ও তার এন্টি কোয়ার্ক নিয়ে আবার হ্যাড্রন যেগুলো হয় তাগুলোকে বলা হয় মেসন, ঠিক আছে, আসতে পারে পরীক্ষায়। লেপটন, লেপটন হলো 6 ধরনের কণিকা আছে, স্পিন টিস্পিন এগুলো গুরুত্বপূর্ণ না। এই যে ইলেকট্রনের বিপরীত কণা হলো পজিট্রন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরীক্ষায় আসে যে ইলেকট্রনের বিপরীত কণার নাম কি, পজিট্রন। তারপরে হলো বোসন, বোসন কণা কিসের নীতি মেনে চলে না, পাউলির নীতি, এগুলো মেনে চলে না, ঠিক আছে, এগুলো এখান থেকে পড়বেন। তারপরে বোসন কণা আবার দুই ধরনের আছে, একটা হলো গেস বোসন, একটা হলো হিগস বোসন। হিগস বোসনকে বলা হয় ঈশ্বর কণা, পরীক্ষায় একটা প্রশ্ন আসতে দেখা যায় যে নিচের কোনটিকে ঈশ্বর কণা বলা হয়, সেগুলোকে হলো হিগস বোসন, ঠিক আছে। এগুলো পড়বেন এখান থেকে। ফোটনের নিশ্চল ভর কত, শূন্য। লিখিত পরীক্ষায় পরীক্ষায় আসে যে ফোটনের বৈশিষ্ট্যগুলো লিখুন, ফোটনের সংজ্ঞা দিতে বলে এবং বৈশিষ্ট্য লিখতে বলে, ওইখানে লিখতে হয় যে ফোটনের নিশ্চল ভর হলো শূন্য, ঠিক আছে। তারপর হলো গ্রাভিটন,
গ্র্যাভিটন হলো কোয়ান্টাম তত্ত্ব মতে গ্র্যাভিটন নামক এক ধরনের বোসন কণার আদান প্রদানের মাধ্যমে মহাকর্ষ কাজ করে। তাহলে মহাকর্ষ কাজ করে কিভাবে? গ্র্যাভিটন নামক এক ধরনের বোসন কণার মাধ্যমে। ঠিক আছে। এটি ভরশূন্য, চার্জ নিরপেক্ষ। ঠিক আছে। তারপরে কোনটা স্থায়ী কণিকা কোনটা অস্থায়ী কণিকা, এটা কিন্তু পরীক্ষায় আসে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হলো স্থায়ী কণিকা। আর অস্থায়ী কণিকা হলো পাইওন, মিউন, নিউট্রিনো, মেসন, এই চারটে হলো অস্থায়ী কণিকা। আর একটা আছে হলো কম্পোজিট, যৌগিক কণিকা, যেগুলো অন্যান্য কণিকার সাহায্যে গঠিত হয়। সেগুলো হলো আলফা আর ডিউটেরন। ঠিক আছে। তারপর হলো হার্প। হার্পের কাজ কি? হার্প হলো হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরাল রিসার্চ প্রোগ্রাম। সেটা হলো আয়ন মণ্ডলের যে বৈশিষ্ট্য এবং আচরণ আছে, এটা নিয়ে হলো হার্প গবেষণা করে থাকে। এটা যুক্তরাষ্ট্রের আলাস্কায় অবস্থিত। ঠিক আছে। পরীক্ষায় আসতে পারে যে হার্প কি নিয়ে কাজ করে। আচ্ছা, মহাবিশ্বের সবচাইতে উজ্জ্বলতম বস্তুর নাম হলো কুয়াশার। এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপরে হলো আহ তাপমাত্রার অংশটা মনে হয় রসায়নের অংশ, এটা তো পদার্থের মধ্যে নাই। আচ্ছা, এখানে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ এই অংশটা পরীক্ষায় কিন্তু আসে, সেটা হলো তেজস্ক্রিয় মৌলের যে চিকিৎসা আছে, কোন কোন মৌল দিয়ে কি চিকিৎসা করা হয়। যেমন টেকটিনিয়াম দিয়ে আপনি হলো যে দেহের হাড় আছে, হাড় বেড়ে যাচ্ছে কিনা, হাড় কোথাও ব্যথা হচ্ছে কিনা, এটা ছবি তোলার জন্য এবং রোগ নির্ণয় করতে টেকটিনিয়াম TC99 ব্যবহার করা হয়। তারপরে হলো SM-153 হাড়ের ব্যথা চিকিৎসা করা হয়। ঠিক আছে। তারপর আয়োডিন যেটা আছে সেটা হলো আপনার থাইরয়েডের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে হলো ফসফরাস রোগের লিউকেমিয়া, শ্বেত রক্তকণিকা বৃদ্ধি চিকিৎসায় 32 ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপর হলো কোবাল্ট 60। পরীক্ষা একটা প্রশ্ন আসছে, দেখা যায় যে টিউমার ও ক্যান্সার নিরাময়ে কোনটা ব্যবহার করা হয়। এটা হলো কোবাল্ট 60। তারপর হলো কার্বন 14। কার্বন 14 হলো পৃথিবীর বয়স বা প্রাচীন জীবাশ্মের যে বয়স আছে, এইটা নির্ধারণে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। তারপর হলো প্লুটোনিয়াম 238। হার্টে যে পেসমেকার বসায়, এই পেসমেকার বসানোর জন্য কোনটা ব্যবহার করা হয়? প্লুটোনিয়াম 238। তারপরে হলো তারপরে হলো টেকনিশিয়াম, এটা তো বলে বলে আসলাম। তারপর ইরিডিয়াম যে 192 আছে, এর সাধারণত ব্রেন ক্যান্সারে এই আইসোলেটটা ব্যবহার করা হয়। এইটা ছাড়াও বোরন 10 কিন্তু মস্তিষ্কে যে টিউমার আছে, এই টিউমারে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। এইখান থেকে আরেকটা জায়গা থেকে প্রশ্ন হয়, সেটা হলো একটি আদর্শ তড়িৎ কোষের তড়িৎচালক বল কি হয়, সর্বদা একই থাকে। একটি আদর্শ তড়িৎ উৎসের ব্যাটারি হইতে পারে, কোষ হইতে পারে, তার অভ্যন্তরীণ রোধ কত? অভ্যন্তরীণ রোধ হলো 0। একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ 0। আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ 0। এটা কিন্তু পরীক্ষায় পরপর দুইবার আসছিল, 43 এবং 44 পরীক্ষায় পরপর দুইবারই এই প্রশ্ন আসছিল। একটাতে মনে হয় তড়িৎ উৎস দেওয়া ছিল, আর একটাতে মনে হয় ভোল্টেজ উৎস দেওয়া ছিল। ঠিক আছে। তো আপনাদের এইটুকু যে বললাম, এগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো পরম শূন্য তাপমাত্রা, পরীক্ষায় আসবে এটা। মোটামুটি ধরে নেওয়া যায় এখান থেকে একটা প্রশ্ন আসে। পরম শূন্য তাপমাত্রা কত? -273°C বা 0 কেলভিন, বা হলো -459.67 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনাকে অপশনে ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, কেলভিন থাকতে পারে, অথবা ফারেনহাইট থাকতে পারে। ঠিক আছে। আপনাকে তিনটেই মুখস্থ করতে হবে যে পরম শূন্য তাপমাত্রা কত। ঠিক আছে। তারপরে হলো পানির তৈলবিন্দু তাপমাত্রা কত? 273.16 কেলভিন। এটা কিন্তু রসায়নের অংশ, যেদিন রসায়ন থাকবে আমরা সেদিন বলবো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আহ, ঘনত্ব সবচেয়ে বেশি হয়? এটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে। এটা রসায়নের অংশ, আজকের মধ্যে এটা না পড়ে না সাধারণত। তো আপনাদেরকে যেদিন রসায়ন যে থাকবে সেদিন এটা আমরা দিয়ে দিব। তারপর দেখাই দিলাম একবার। এখানে হলো ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা আছে, -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ভ্যারি করে। এই সূত্র আছে, সে হলো C5, সূত্রের মনে নাই, F-32 নিচে মনে হয় 40। এটা মনে হয় সূত্র। এটা দিয়ে আপনার যদি ফারেনহাইট দেওয়া থাকে, আপনি তাহলে সেলসিয়াস বাই করতে পারবেন, বা সেলসিয়াস দেওয়া থাকলে আপনি ফারেনহাইট বাই করতে পারবেন। ঠিক আছে। ভাই, F-32/9 হবে না? 9, ওটা সঠিক মনে নাই, হইতে পারে 9 মনে হয়। C5 দিছে, 9 9 হবে। নিচে। দিছে। আচ্ছা আচ্ছা, তাহলে জি। 9। সত্যটা এক্সাক্টলি মনে নাই। তাহলে হলো C5, আর একটা হলো F-32, আর নিচে হলো 9। এটা দিয়ে যদি ফারেনহাইট দেওয়া থাকে তাহলে আপনি সেলসিয়াস বাই করতে পারবেন, আর যদি সেলসিয়াস দেওয়া থাকে তাহলে ফারেনহাইট বাই করতে পারবেন। সাধারণত আসে না পরীক্ষায়, এখন পর্যন্ত দেখা যায় না কোনোদিন যে এখন এরকম সুবিধা হলো যে পদ্ধতি। অন্য মানুষকে ভালো শিক্ষা দিতে এই করতে, কিন্তু নিজের পোলাপেটারে আচ্ছা। স্কুলে করাইতে পারে না। এটা হচ্ছে ও, এখানে অন্যতম কারণ। আর ওনার সাথে এখানে কলিগস ছিল, ওই যে আপনার সাথে মাঝে মাঝে দেখা হইতো না, হাঁটাহাঁটি করতে যায় এক ঠিক মুরব্বীর আছে। সাথ, ফজলুল হক স্যার। আচ্ছা, তারপরে হলো ওনার আলোর সাথে ফুঁকি। যে কয়টা এগুলো হলো রসায়ন অংশ, আজকে এগুলো আমাদের অংশের মধ্যে পড়ে সবাই না। মিউট করেন।
বুঝতে পারছি, আজকে এগুলো আমাদের অংশের মধ্যে পড়ে না, এজন্য হলো এটা আমরা স্কিপ করলাম। তারপরে কিছু কিছু দেখাই দিলাম, বাকিগুলো আমরা হলো এর সময় পড়বো, রসায়ন দিন থাকবে দিন পড়বো। আলোর প্রকৃতিতে আসি। আচ্ছা, আলোর প্রকৃতির মধ্যে আপনাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হলো দর্পণ। দর্পণ পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেটা হলো আপনি দর্পণ চিনবেন কিভাবে? দর্পণ এবং লেন্স, এই দুইটা জিনিস কিভাবে চেনা যায় বলেন তো দেখি। কেউ একজন বলেন যে দর্পণ আপনি কিভাবে চিনবেন। একটা প্রতিফলন হয়, একটা প্রতিসরণ। প্রতিফলন প্রতিসরণ এটা তো মানে ওইভাবে বোঝা মুশকিল, মানে আপনি ফিজিক্যালি কিভাবে বুঝবেন? ধরেন আপনি, আপনার সামনে দর্পণ আছে না লেন্স আছে, এটা আপনি টেস্ট করে কিভাবে দেখবেন? ভাইয়া, দর্পণের এক পাশে প্রলেপ থাকে আর লেন্সে প্রলেপ থাকে না। সেটা ঠিক আছে, কিন্তু এভাবে কি আসলে আপনি সেটা কোন দর্পণ হবে? ধরেন যে অবতল দর্পণ হলো না উত্তল দর্পণ হলো, এটা আপনি বের করতে পারবেন? ওটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সংজ্ঞা হিসাবে ঠিক আছে, কিন্তু ধরেন যে কোনটা উত্তল দর্পণ কোনটা অবতল দর্পণ, এটা কিভাবে নির্ণয় করা হবে? এটা কিভাবে আপনি চিনবেন? অবতল দর্পণের অবতল দর্পণের কাছে যদি কোনো বস্তু রাখা হয় সেটা বড় দেখাবে। হ্যাঁ, যদি ধরেন হাতের আঙ্গুলি যদি আপনি রাখেন, তাহলে আপনার যে হ্যাঁ, আঙ্গুলের যে এক্সাক্ট সাইজ আছে, তার থেকে যদি আপনার আঙ্গুল বড় দেখা যায়, আপনার আঙ্গুলের লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু হ্যাঁ, থেকে হ্যাঁ। যদি আঙ্গুল বড় দেখা যায়, তাহলে সেটা অবতল দর্পণ। আর যদি ছোট অবশ্যই ভাই, দেখা যায় তাহলে বস্তুটা সেটা উত্তল দর্পণ। দর্পণের খুব কাছে রাখতে হবে, দূরে রাখলে কিন্তু হ্যাঁ, হবে না, কাছে রাখলে দূরে রাখলে হবে না, বিবর্ধিত। কাছে রাখতে হবে। হ্যাঁ, যদি বড় বড় দেখাইলে অবতল দর্পণ, দেখা যায় ছোট তাহলে অবতল দেখাইলে দর্পণ, যদি ছোট দেখা যায় উত্তল দর্পণ, যদি সমান দেখা যায় লক্ষ্যবস্তুর সমান দেখা যায় তাহলে বুঝতে হবে সেটা সমতল দর্পণ। হ্যাঁ সমতল দর্পণ। আর লেন্স হলো উল্টোটা, ঠিক আছে? যদি লেন্সের সামনে আপনি হ্যাঁ, লক্ষ্যবস্তু রাখেন, যদি আপনার চেয়ে বড় দেখা যায় তাহলে সেটা উত্তল উত্তল লেন্স, ছোট দেখালে অবতল লেন্স, ঠিক আছে? এইভাবে অ্যাকচুয়ালি আপনি ফিজিক্যালি মানে টেস্ট করবেন যেটা আসলে কোন দর্পণ বা কোন লেন্স, ঠিক আছে? যেমন এখানে প্রশ্ন আছে যে গাড়ির হেডলাইট দেখেন, এই যেখানে আছে, আমরা চেহারা দেখা যায়, আমরা যে চেহারা দেখি, যে ধরেন যে আয়না যে চেহারা দেখি না, এটা কিন্তু সমতল দর্পণ। তারপরে গাড়ির হেডলাইট, রাস্তার লাইটে কোন প্রতিফলক ব্যবহার করা হয়, এটা হলো উত্তল দর্পণ, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তারপরে হলো হীরার বুদ্ধি সহনাঙ্ক কত, 2.42, পানির কত, এই দুটো গুরুত্বপূর্ণ। তারপরে হলো আলো প্রতি সেকেন্ডে কত দূর যায়। তারপরে আলোর যে ফটোতড়িৎ ক্রিয়া আছে, ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা হয় কিসের মাধ্যমে? এটা কিন্তু কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়, ঠিক আছে? তবে আলোক বর্ষ কি, অনেক সময় বলা হয় যে আলোক বর্ষ কিসের একক, বলুন তো দেখি। দূরত্বের একক। আচ্ছা, দূরত্বের একক। আলো 1 বছরে বা 365 দিনে যে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলি আমরা 1 আলোকবর্ষ। এটা দিয়ে হলো দূরত্ব নির্ণয় করা হয়, ঠিক আছে? এটা কিন্তু সময়ের একক নয়। অপশন কিন্তু সময় দিয়ে দিতে পারে, এটা কিন্তু সময়ের একক নয়। এটা কিন্তু ভুল করা যাবে না। 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার, এটা কিন্তু পরীক্ষায় লিখিত পরীক্ষা তো আসে। আমি একবার উত্তরে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে এরকম একটা প্রশ্ন আসছিল। 9.46 × 10⁻৯ কিলোমিটার, এটা আপনার মাইলেও আপনি লিখতে পারেন। তারপরে হলো সূর্য থেকে আলো আসতে কত সময় লাগে, এটা সাধারণত আমি জানতাম 18 মিনিট 20 সেকেন্ড, এখানে 19 সেকেন্ড দেওয়া আছে কেন জানি। তো এখানে ভূগোল এবং নবম দশম শ্রেণী প্রতিযোগিতা আছে। অপশন যদি 20 থাকে 20ও দাগাইতে পারেন, সাধারণত এরকম কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? 8 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। তারপরে হলো আলোর যে কণা তত্ত্ব তত্ত্ব আছে, এই কণা তত্ত্ব কে করছে? নিউটন। তরঙ্গ তত্ত্ব হলো হাইকেন, ঠিক আছে? তড়িৎ চুম্বকীয় কে করছে? ম্যাক্সওয়েল। কোয়ান্টাম তত্ত্ব হলো ম্যাক্স প্লাঙ্ক। এটা কোন তত্ত্বের ধারণা কে দিয়েছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তারপর শূন্য স্থানে আলোর গতি বেগ বেগ কত, ঠিক আছে? যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা বলি কি? দর্পণ। আচ্ছা, পেরিস্কোপ। পেরিস্কোপ কি জিনিস বলেন তো দেখি, পেরিস্কোপ দিয়ে কি করে? ভাই সাবমেরিনে ব্যবহৃত হয়। হ্যাঁ, গুড, আপনার তো ভালো ধারণা আছে। আচ্ছা, দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয় অবতল দর্পণ, ঠিক আছে, পঁয়তাল্লিশ মানে দাঁতের ডিগ্রি 45 ডিগ্রি কোণে এটা প্রতিফলন হয়ে অন্য হ্যাঁ একটা কাঁচের এরকম মাধ্যমে বাইরের দৃশ্য হ্যাঁ দেখা যায়। এরকম করে মানে নিচে কি আছে একটা অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওটাকে হলো সমুদ্রের যে সাবমেরিনের এই পেরিস্কোপ ব্যবহার করা হয়, ওইখানে জি। লক্ষ্যবস্তুকে ইয়ে করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা একটু প্রতিফলন পরে আসলাম, যে হলো প্রতিধ্বনি পরে আসলাম। এই প্রতিধ্বনি আমরা কিভাবে নির্ণয় করে? ধরেন যে সমুদ্রের ধরেন যে আপনি যদি মাটির নিচে কোনো বিস্ফোরক আছে কিনা, এটা আপনি কিভাবে এ করবেন? মাটির নিচে কোনো বিস্ফোরক আছে কিনা, এটা কিভাবে টেস্ট করে, এটা জানেন? মাটির নিচে কি আছে? ভাই এটা কি সোনার টেস্টের মাধ্যমে হয়? হ্যাঁ, একটা যন্ত্র আছে, ওই যন্ত্র দিয়েই হলো আপনার করে।
ওটা হলো আপনার নিচে, মাটির নিচে বিস্ফোরণ ঘটায়, বিস্ফোরণ ঘটায় দেখে জি। যে শব্দটা প্রতিফলন হচ্ছে, মানে প্রতিধ্বনি হচ্ছে শব্দটা কিনা। কত দূরত্ব অতিক্রম করতেছে হ্যাঁ, ওটা এরকম। টেস্ট করে দেখে। হ্যাঁ, জি জি। এরকমই টেস্ট করে দেখে। যদি টেস্ট করলে ওরা ওটা ওইভাবে টেস্ট করলে বুঝতে পারে যে আসলে শব্দটা কিরকম, কত দূরত্বে শোনা যাচ্ছে, কতটা জোরালো শোনা যাচ্ছে, ঠিক আছে। ওইভাবে নিচে কোনো কোনো ধরনের মানে ইয়ে থাকে না, অনেক সময় মাটির নিচে অনেক কিছু আবিষ্কার করে। এই আবিষ্কার কিন্তু এইভাবে মানে এই প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় ইয়ে করা হয়। মাটির নিচে কোনো বিস্ফোরক আছে কিনা এটাও টেস্ট করা হয়। আচ্ছা, তারপরে এখান থেকে বললাম, তারপরে হলো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। এই পরীক্ষায় কিন্তু আসে, এই যে কত 45তমতে আসছিল দৃশ্যমান আপনার হলো তাড়িৎ-চুম্বকীয় যে তরঙ্গগুলো আছে, ঠিক আছে, ওর মধ্যে হলো অনেকগুলো কি কি কণা আছে বলেন তো দেখি, কেউ ভাই একজন বলেন। প্রশ্নটা আবার করেন, প্রশ্নটা আবার করেন। প্রশ্নটা হলো আপনার তাড়িৎ-চুম্বকীয় যে তরঙ্গগুলো আছে, মানে বর্ণালী যে আছে, এই বর্ণালীগুলো কয়টা কয়টা আছে, ওইটা এক্স কি কি রে কি কি কণা বা কি কি রশ্মি সেখানে আছে তা। আছে, হ্যাঁ, বলেন কি কি অবলম্বিত আছে। আছে, এক্স কেউ রে। সিরিয়ালি বলতে পারবেন, কেউ সিরিয়ালি বলতে পারবেন, প্রথমে কি শেষে কি, মানে সবচাইতে ছোট কে, সবচাইতে বড় কে, এভাবে তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে, তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বড় কি ছোট কে কি একটু বলেন বলেন দেখি, মাঝখানে কোনটা আছে। হ্যাঁ, বেতারটা হলো সবচেয়ে বড়, গামা হলো সবচেয়ে ছোট। হ্যাঁ, বেতার হলো সবচাইতে বড়, গামা, আর মাঝখানে কি আছে, যেটা কি ধরে আমরা সাধারণত করে থাকি, হিসেব করে থাকি, সমান আলো। মনে রাখার জন্য দৃশ্যমান। ব্যবহার করা হয়। দৃশ্যমান। দৃশ্যমান, হ্যাঁ। এটা দৃশ্যমান আলোর মাইক্রোওয়েভ তরঙ্গ আছে। দৈর্ঘ্য কত, এর তরঙ্গ দৈর্ঘ্য কত বলেন তো দেখি, মনে আছে তিন ন্যানোমিটারে কত পয়েন্ট বলবেন। 380 ন্যানোমিটারে হলো থেকে। 780। 380 থেকে 780। হ্যাঁ, হ্যাঁ, এর উপরে যত যাবে তত হলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নিচের দিকে হলো কম। তত সবার তরঙ্গ নিচে হলো দৈর্ঘ্য গামা। বাড়বে আর শক্তি কমবে। হ্যাঁ, এই তো গুড, ভালো কনসেপ্ট আপনার। আমি যেটা লিখিত পরীক্ষার প্রশ্ন করা হয়ে গেল, এই প্রশ্নটা আসলে লিখিত পরীক্ষায়, এবং কোনটার কি ব্যবহার, এই দৃশ্যমান আলো কোথায় ব্যবহার করা হয় জানেন। দেখার কাজে। দেখার কাজেও আছে, সালের সংশ্লেষণে ব্যবহার করা হয়। সালের সালোক সংশ্লেষণে সংশ্লেষণ। জি। হ্যাঁ, সালের সংশ্লেষণে ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ তো আমরা জানি যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, রেডিও তরঙ্গ, রেডিও টিভি সিগন্যাল আছে ওখানে ব্যবহার করা হয়। গামা রশ্মি কোথায় ব্যবহার করে, গামা। ক্যান্সার কোষ ধ্বংসের ক্ষেত্রে। ক্যান্সার কোষ। আচ্ছা, গামা ক্যান্সার। ইউভি, ইউভি রশ্মির নাম তো শুনছেন, এর পূর্ণরূপ কি, আলট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেট রে। কোথায় ব্যবহার করা হয়, ইউভি আল্ট্রাভায়োলেট। রশ্মি কোথায় ইউজ করে। এটা হচ্ছে জীবাণু নির্বীজকরণের ক্ষেত্রে। জীবাণু নির্বিষ। আমরা যে এই যে ধরেন আপনি এয়ারপোর্টে যাচ্ছেন, ঠিক আছে, আপনার পাসপোর্টে চেক করবে। এই পাসপোর্ট চেক করার সময় কোন ধরনের রশি ব্যবহার করে, যে যন্ত্র ব্যবহার করে সেই যন্ত্রের মধ্যে কোন রশি থাকে, আপনার পাসপোর্ট রিয়েল না ফেক সেটা চেক করবে কিভাবে। ভাই। আল্ট্রাভায়োলেট। হ্যাঁ, এই তো, এই তারপর হচ্ছে আল্ট্রাভায়োলেট টাকাতে ইউভি রশ্মি মনে যেটা আছে হয় জাল টাকা টাকা, জাল কিনা। জি, হ্যাঁ, জাল টাকা শনাক্তকরণ। জাল টাকা শনাক্তকরণ, জাল পাসপোর্ট শনাক্তকরণ, এইসব ক্ষেত্রে এর হলো ইউভি রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। এক্স রে কোথায় ব্যবহার করে, এক্স রে। দেহের ভাঙ্গা অভ্যন্তরের হাড়, ভাঙ্গা অঙ্গগুলো হাড় দেখতে ভেঙে হবে। জন্য ফ্র্যাকচার। হ্যাঁ, এই যে যেমন ভেঙেছে fracture কিনা, হয়েছে কিনা, ঠিক যেমন আছে কিনা, আমাদের হাতটা ভাঙলে কিন্তু আমরা তো অনেক সময় বলে না এক্স রে করতে হবে। এক্স রে করতে হবে। হ্যাঁ, ওটাই কিন্তু এই গোয়েন্দা মানে বিভাগেও ব্যবহার করা হয়। হ্যাঁ। আচ্ছা, তারপর আছে হলো আইআর, আইআর এর পূর্ণরূপ কি। ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে। ইনফ্রারেড রেডিয়েশন। হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করা হয় ইনফ্রারেড। অবলোহিত রশ্মি। হ্যাঁ, কোথায় কোথায় রিমোটের ব্যবহার করা ক্ষেত্রে। হয়। রিমোট। রিমোট, হ্যাঁ, রিমোট কন্ট্রোল, সেটা হইতে পারে এসি, হইতে পারে টিভি, হইতে পারে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। মাইক্রোওয়েভ আছে না, সকল ধরনের মাইক্রোওয়েভ রিমোট। কোথায় কোথায়, হ্যাঁ, মাইক্রোওয়েভ কোথায় কোথায় ইউজ করে, মাইক্রোওয়েভ। চুলায়, আমরা যে খাবার গরমের কাজে। মেশিন হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এটা হলো আপনার এই যে বিভিন্ন ধরনের সিগন্যাল, ওয়াইফাই এ তো ইউজ করে, ওয়াইফাই আছে না, ওয়াইফাই পূর্ণরূপ কি। ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি। হ্যাঁ, ওয়াইফাই, মোবাইল, টিভি, এগুলো সিগন্যালের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ইউজ করা হয়, বহুল ব্যবহৃত হয়। ব্যবহারগুলো জানলেন, পরীক্ষায় আসবে এগুলো, আপনার লিখিত পরীক্ষা যখন আসে একটা দুইটা করে লিখতে হয়। দুইটা করে লেখা ভালো, একটা করে তো সবাই লেখে, দুইটা করে লেখলে মোটামুটি ভালো নাম্বার দেয়। আচ্ছা, তাহলে লিখিত পরীক্ষাগুলো হয়ে গেল। আচ্ছা, আয়নার পাশে পিছনে হলো রূপার ধাতু ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো হীরা, হীরা উজ্জ্বল দেখায় কেন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, কার আইডিয়া আছে বলেন তো দেখি, এগুলো তো পড়ার কথা।
যে কোণের জন্য আপতন কোণের মান এরকম একটা। তার দর্পণে পড়ে হ্যাঁ যদি আবার আগের মাধ্যমে ফিরে আসে সম্পূর্ণভাবে। আলোক রশ্মি হ্যাঁ, যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়। সংকট কোণের চেয়ে বড় কোণে তাকে আবাজিত আপতিত হইতে হবে। হবে। হ্যাঁ, আবাজিত হইলে তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণরূপে প্রথম মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয়। সেই ঘটনাকে আমরা বলি হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যেমন আমরা অপটিক্যাল ফাইবার আছে না, এই অপটিক্যাল ফাইবার যেমন অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে, অপটিক্যাল ফাইবারের ভিতরে কিন্তু হলো কাচের কোর থাকে। ঠিক আছে, এই যে ধরেন এরকম ইয়ে থাকে, তো এগুলোতে বাড়ি খায়। এখানে বাড়ি খাইছে, ধরেন এখানে বাড়ি খায়, আবার এখানে বাড়ি খাচ্ছে, এভাবে এভাবে ডিস্টেন্স অতিক্রম করে, যেটাকে আমরা বলি হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। ঠিক আছে, যেমন এগুলোর মাধ্যমে তো ধরেন যে আমরা ওয়াইফাই ইউজ করি না, এই ওয়াইফাই তো অপটিক্যাল ফাইবার বেশিরভাগ ক্ষেত্রে তো এখন অপটিক্যাল ফাইবারই মনে ব্যবহার করে, পাস হয় ওটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা তারপরে হলো এখান থেকে মরীচিকা, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা অনেক আসে, লিখিত পরীক্ষা তো আসবে। ঠিক আছে, যেমন হলো বেতার তরঙ্গ, রেডিও ওয়েভ যেটা, আপনি সবার আগে রেডিও মানে ওয়েভ সবচেয়ে লিখবেন। বেশি হলো তরঙ্গ দৈর্ঘ্য বেতারের। হ্যাঁ, আপনি ওইভাবে লিখবেন, রেডিও ওয়েভ, তারপরে আপনার অবলোহিত, মাইক্রোওয়েভ, তারপর অবলোহিত, জি। তারপর দৃশ্যমান। ঠিক আছে, মানে ওই যে আপনাকে আচ্ছা। দেখালাম না, দৃশ্যমানের উপর দিকে হলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নিচের দিকে হলো বেশি, তরঙ্গ জি দৈর্ঘ্য ভাই। কম। জি। হ্যাঁ, তাহলে আমার উপর দিক থেকে আপনি লিখবেন আগে, যেটা বেশি, বেশিগুলো থেকে শুরু করবেন। জি ভাই, ঠিক লিখিত আছে। পরীক্ষা, লিখিত পরীক্ষা কিভাবে লিখবেন, জি। 45 আসলে প্রশ্ন সামনে আসতে পারে, গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ আসে এগুলো। আমি ভাই মুখস্থের জন্য হলো মানে ছোট থেকে শুরু করেছিলাম আর কি, মুখস্থের জন্য। হ্যাঁ, এই তো আর কি, এগুলো আমরাও আগে পড়ছি, কিন্তু দেখা গেল যে এভাবে আবার লিখিত সময় পড়তে হয়েছে। প্রিলির সময় আমি জি। পড়ি নাই, লিখিত সময় পড়তে হয়েছে, আচ্ছা। কিন্তু এটা ইম্পর্টেন্ট তো, আসে পরীক্ষাতে। জি। জি ভাই। আচ্ছা তারপরে হলো এই যে এখানে কি জানি বলতেছিলাম, অপটিক্যাল ফাইবার তো দেখাইছি, তারপরে হলো এখানে প্রতিসরণ বেশি হয় কার বেশি, বেগুনি আলোর প্রতিসরণ বেশি হয়, তাহলে সবচেয়ে কম হয় কার? লাল। লাল আলো। আর যার এটা তরঙ্গ কিন্তু, দৈর্ঘ্য বেশি তার প্রতিসরণ কম। হ্যাঁ, এই যে আমরা যে রাস্তার যে হেডলাইট আছে না, মানে সরি, রাস্তার যে হেডলাইট দিতে বলে ওটাকে, না কি বলে, রাস্তায় যে লাইট থাকে না রাতের বেলা, ওটা সময় বেশিরভাগ ল্যাম্প ক্ষেত্রে পোস্ট। লাল আলো দেখা যায়, ল্যাম্প পোস্ট যেটাকে বলি আমরা, ল্যাম্প পোস্ট। তো এখানে দেখা যায় লাল আলো কেন থাকে এখানে, বলেন তো দেখি। বা গাড়ির পিছনে অনেক সময় লাল আলো থাকে, গাড়ির পিছনে লাল আলো কেন থাকে, হেডলাইটে যে লাল আলো থাকে, কেন থাকে ওটা? ভাই লাল আলো বেশি দূর থেকে দেখা যায়, হ্যাঁ, লাল আলো আমরা বেশি দূর থেকে প্রতিসরণ দেখতে বেশি পাই। হয়। হ্যাঁ হ্যাঁ, প্রতিসরণ কম, কিন্তু হলো প্রতিসরণ কম, তরঙ্গ কিন্তু দৈর্ঘ্য এই যে মানে দিগন্ত বলিও যে মানে দূর থেকে দেখা যাওয়ার যে বিষয়টা, বেশি, এটা দূর থেকে দূর দেখা থেকে যায়। দেখা যায়। হ্যাঁ, জি। এই জন্য হলো লাল কম আলো সূর্যোদয়ের আগে হলো হেডলাইটে, আপনার সূর্যটা সরি, লাল দেখায়, সূর্য হ্যাঁ সূর্যাস্তের আগে, সরি। হ্যাঁ, ওই ওই প্রশ্নটাও আছে যে সূর্যাস্তের সময় কেন দেখায়, ওটা লিখিত প্রশ্ন হিসেবে পড়বেন। ওটা আপনি ককটেল বা অন্য যে কোনো বই কিনে ওটা আছে ওগুলোতে। আচ্ছা তাহলে এখানে সিনেমা স্কোপ তৈরি, প্রজেক্টের সময় তৈরি করা অবতল লেন্স দ্বারা, আমি তাড়াতাড়ি পড়ে যাই কারণ অনেক পড়া তো। রঙিন টেলিভিশনে কোন ধরনের মৌলিক বর্ণ কয়টা, মৌলিক বর্ণ কিন্তু তিনটা। ঠিক আছে, এই তিনটে বর্ণ দিয়ে সব ধরনের বর্ণ তৈরি করা হয়। রঙিন টেলিভিশনে এই জন্য তিনটে বর্ণ ব্যবহার করা হয়। আসমানি, আসল যেটাকে আমরা বলি আসল, মনে রাখার টেকনিক হলো আসল, আসমানি, সবুজ, লাল। ঠিক আছে, আচ্ছা রেডিও রাডারে ব্যবহার করা হয় হলো মাইক্রোওয়েভ, এটা তো তখন, যখন মাইক্রোওয়েভ আমরা বললাম যে কোথায় করে ব্যবহার করা হয়, তখন তো বলছেনই আপনারা। মানে আচ্ছা, নীল আর আসমানি কি একই? একই না, কিন্তু একটু ডিফারেন্স আছে। যদি অপশনে ধরেন যে অপশন এরকম থাকলো যে আসমানি, সবুজ, লাল, এই অপশনে থাকে তাহলে এটা দাগাবেন, যদি না থাকে তাহলে নীল, সবুজ, লাল এটা দাগাবেন। বুঝতে পারছি। আচ্ছা তারপরে হলো কোন আলোতে কি দেখায়, এগুলো গুরুত্বপূর্ণ, যদি আসে না পরীক্ষায় তাও দেখে নিতে পারেন, এগুলো লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, রংধনু সৃষ্টি করা হয় কেন, রংধনুর বৃষ্টি ফোঁটায় পিজাবনে কাজ করে, রংধনু কোন, কেন সৃষ্টি করা হয়, কেন সৃষ্টি হয় বলেন তো, কিসের মাধ্যমে সৃষ্টি হয়, কেন রংধনু? সাদা আলো বৃ- প্রিজমের বৃষ্টির মাধ্যমে পানিতে ঢুকে সূর্যের হলো আলো আপনার প্রতিফলিত হয়ে। বিচ্ছুরিত হয় 7 রঙে। হ্যাঁ, এটা কি, বৃষ্টির আলোর কোন কণা হলো ঘটনার জন্য এটা ঘটে, বৃষ্টির কণা হলো আলোর কোন, প্রিজমের ন্যায় কাজ করে। আলোর কোন ঘটনার জন্য ঘটে এটা? বিচ্ছুরণ। বিচ্ছুরণ, কেন, এর জি। মাধ্যমে ঘটে না? প্রতিসরণের আলোর জন্য, প্রতিফলন, আলোর প্রতিসরণের জন্য। প্রতিসরণ হবে না, বিচ্ছুরণ আর আরেকটা আছে, প্রতিসরণ হবে না? প্রতিসরণ মনে হয় ভাই, শিওর না। এটা বিভিন্ন বইতে কনফিউজ করা মনে আছে, হয়তো কোথাও হবে আছে না। হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আমি না বই ভাই, বইতে পাইছি, এই জিনিসটা তো হ্যাঁ। কোথাও কোথাও পূর্ণ অভ্যন্তরীণ তবে প্রতিফলন ওইটা আছে, কোথাও প্রিজম আছে দিয়ে প্রতিফলন প্রতিসরণ থেকে সৃষ্টি। ঠিক আছে, কোথাও আছে শুধু প্রতিসরণ।
ঠিক আছে, এটা একটু কনফিউজ করার মতো জিনিস। লিখিত পরীক্ষার বইতে বলা আছে এটা আমি হলো তো আলোক ফিউশনটা ইউজ করাই প্রতিফলন ও দিচ্ছি প্রতিসরণ না নিয়ে তো। যুক্তি করা হয়েছে। আচ্ছা, তারপরে এগুলো আমরা গেল, তারপরে হলো এখানে আসি হলো সোডিয়াম লাইটের আলোতে এগুলো পড়বেন, এগুলো এখান থেকে পড়ে নিয়েন। আচ্ছা, তারপর আলোক যন্ত্রপাতি, যন্ত্রপাতি হলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এগুলো খুব একটা আসে না। তারপর চোখের দৃষ্টি আসে, চোখের মানে যে সমস্যাটা আছে, এই দৃষ্টি কয় ধরনের? হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি। আচ্ছা, রসের দৃষ্টি, চার। দীর্ঘ দৃষ্টি, কোন দৃষ্টিতে কি সমস্যা বলেন তো দেখি। হ্যাঁ, হ্রস্বটা হলো আহ কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না। দেখতে পায় না, এখানে কোন লেন্স ইউজ করা হয় তাহলে? আর হ্রস্বতে হলো উত্তল। আচ্ছা, এগুলোর যে আমি যদি লিখিত পরীক্ষায় আসবে যে রস দৃষ্টি, মায়োপিয়া এবং হাইপার, কি যেন একটা নাম আছে, মায়োপিয়া হলো রস দৃষ্টি, আর হলো হাইপার, একটা আছে হলো মাইওপিয়া ও হাইপার মিট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়া। হাইপার হাইপার মেট্রোপিয়া, হ্যাঁ, মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়া হলো দীর্ঘ দৃষ্টি। পরীক্ষায় আসে যে এগুলো দীর্ঘ দৃষ্টি। চিকিৎসায় কিভাবে দূর করা হয়, দূর করা যায়। শুধু লেন্সের মাধ্যমে দূর করা যায়, আর কি পদ্ধতি আছে লেন্স ছাড়া? যেমন রস দৃষ্টিতে আপনার উত্তল লেন্স, আর দীর্ঘ দৃষ্টিতে হলো অবতল লেন্স। লেন্স ছাড়া আর কিভাবে করা যেতে পারে? চশমা ছাড়া, চশমা ব্যবহার করা ছাড়া আর কোনো ওয়ে আছে এগুলো কি দূর করার, ঠিক করার কোনো ওয়ে আছে রেটিনার আর? অপারেশন করে, রেটিনার অপারেশন করে। হ্যাঁ, ল্যাসিক অপারেশন আছে একটা, ঠিক আছে। এই অপারেশনের মাধ্যমেও এই চোখের সমস্যাগুলো দূর করা যায়। আচ্ছা, তারপরে হলো এখানে এগুলো মানে ধরেন যে এটা আমি এটা তো হলো সাধারণত জীববিজ্ঞানের পদার্থবিজ্ঞানও আছে, এটা হলো রক্ত দৃষ্টির সময় চোখের যে অংশগুলো আছে কোনটা বাড়ে কোনটা কমে, এটা জানেন? এখানে উম, এখানে আছে কিনা, থাকার তো কথা আছে, এখানে আছে। আচ্ছা দেখেন, রস দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টিদের মায়াবীদের সেটা হলো কাছের বস্তু দেখা গেল দূরের বস্তু দেখা যায় না, এখানে ফোকাস দূরত্ব কমে যায়। ঠিক আছে, মানে আমরা ফোকাস করতে পারি না, ফোকাস দূরত্ব বেশি দূরে সে হলো ফোকাস করতে পারে না। এটা মানে কি, কাছের বস্তু দেখা যায় কিন্তু দূরে দেখতে পায় না, মানে হলো দূরে দেখতে পায় না। ঠিক আছে, ফোকাস করার ক্ষমতা কমে যায় কিন্তু লেন্সের যে অভিসারী ক্ষমতা আছে সেটা বেড়ে যায়, পক্ষীগুলোকে ব্যাসার্ধ বেড়ে যায়। ঠিক আছে, প্রতিকার হলো আপনার অবতল লেন্স সবসময় ব্যবহার করা। আর দীর্ঘ দৃষ্টি হলো দূরের বস্তু দেখা গেলেও কাছের বস্তু দেখা যায় না। ঠিক আছে, মানে দূরের বস্তু দেখতে পায়, সাধারণত যারা বয়স্ক ব্যক্তিদের এই সমস্যা হয়ে থাকে, দেখা যায় ওরা চশমা কিন্তু পরে দেখবে যে নাকের কাছে, একদম নিচের দিকে পরে ভাবে দেখে যখন পেপার পত্রিকা পড়ে। ঠিক আছে, এতে হলো ফোকাস দূরত্ব বেড়ে যায়, লেন্সের অভিসারী ক্ষমতা কমে যায়। ঠিক আছে, আর রশ্মিগুলোকে ব্যাসার্ধ কমে যায়। এ- এগুলো সাধারণত আহ, জীববিজ্ঞানের পার্ট, কিন্তু ফিজিক্সও এগুলো আসে আর কিছু দেখাই দিলাম আর কি, লিখিত পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে এখান থেকে চলো এগুলো গেল, তারপরে হলো এই যে এটা গুরুত্বপূর্ণ, ফটোগ্রাফিক প্লেটে কি ব্যবহার করা হয়, এটা পরীক্ষা আসছে একবার। সিলভার ব্রোমাইড, ঠিক আছে, সিলভার হ্যালাইড বা হলো আপনার ব্রোমাইড যেটা আছে সেটা ব্যবহার করা হয়। এজিআই বা হলো এজিবিআর, ফটোগ্রাফি প্লেটে কি ব্যবহার করা হয়? আচ্ছা, তারপরে হলো স্থির চরিত, স্থির ও চলতরিত। ঠিক আছে, এই অংশটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেখানে হলো আপনার বিভব তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যাম্পিয়ার। এম্পিয়ার। যন্ত্রের নাম অ্যাম্পিয়ার না এককের নাম? অ্যামিটার, অ্যামিটার। অ্যামিটার অ্যামিটার। হ্যাঁ, অ্যামিটার হলো যন্ত্রের নাম, আর যদি বিভব পার্থক্য হয় তাহলে সেটার যন্ত্রের নাম কি? ভোল্ট মিটার, ভোল্টমিটার। ভোল্ট ভোল্ট মিটার। মিটার। ভোল্ট মিটার, হ্যাঁ, এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো পড়বেন। আমি আপনাদের সাজেস্ট করছিলাম সাধারণত লিখিতের বই যদি কিনেন, লিখিতের বই যদি বিজ্ঞান পড়েন মোটামুটি পিলি অনেকটা কভার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি লিখিত আগে থাকলেন, পিলিরও আপনার হয়ে গেল। এককগুলো পড়তে হবে, এগুলো উপরে প্রথমের দিকে দেখে আসছিলাম। আচ্ছা, ড্রাই সেলে কোন ইলেকট্রোড ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। তারপরে হলো পৃথিবীর বিভব কত, শূন্য। আচ্ছা, আমাদের দেশের যে বিদ্যুৎ আছে প্রতি সেকেন্ডে 50 ভাগ করে দিক বদলায়, রোদের একক। তারপরে হলো বৈদ্যুতিক পাখা আস্তে জোরে যাবে ঘুরুক বিদ্যুৎ খরচ একই হয়, এই ধারণা এখন ভুল। এটা আগেকার যে আপনার ইয়ে ছিল, আহ ওটাকে কি বলে, পাওয়ার যে বাড়া কমায় কম করায়, ওটার আগেকার যে সিস্টেম ছিল এখনকার সিস্টেম আলাদা। এটা আগে হয়তো, এখন এটা কাজ করে না। এটা আগেকার যে আপনার রেগুলেটর। ইয়ে ছিল, রেগুলেটর, আগেকার যে আগে যে রেগুলেটর ছিল, ওই রেগুলেটর গুলোতে এই সিস্টেম ছিল, মানে আপনি বাড়ান কমান যাই করেন বিদ্যুৎ খরচ একই হয়, কিন্তু এখন এই সিস্টেম হয় না, এখন ডিজিটাল, এখন সিস্টেম আলাদা।
এটা কি সব এই তো আগে আগে ভ্যালু এটা কি ছিল, সব এখন জিরো জায়গায় হবে। এখন কি ইউজ হয় নাকি নাকি? এখন মোটামুটি সব জায়গাতেই ধরেন আপনি এখন বাসা বাড়িতে ওগুলো এখন আধুনিক গুলো ইউজ করে, আগেকার গুলো এখন নাই। আগে পুরাতন একটা মোটা রেগুলেটর ছিল, ঠিক আছে, খাস কাটা টাইপের। এখন ওগুলোর ব্যবহার করা হয় না। এখন সব অন্যরকম টাইপ ডিজিটালাইজ হয়ে গেছে, এখন ডিজিটাল রেগুলেটরের কাজ তো রেগুলেটর ভাই ব্যবহার। রোদের মাধ্যমে বিদ্যুৎটা কমায় ফেলে, তো সেক্ষেত্রে মানে একই তো হ্যাঁ, থাকে, আপনি থাকার কথা। না এক থাকে না, এটা 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 আমি আমি মনে করছিলাম তাই। এটা আমি কয়েকদিন আগে ধরেন যে আমি গুগলে সার্চে দেখছি যে বর্তমানে যে রেগুলেটর গুলো ব্যবহার করা হয়, এটার এখনকার রেগুলেটর এগুলোতে না কি যেন একটা দেওয়ার থাকে, যার কারণে এখন ধরেন যে আপনি যদি কমায় দেন, আর যদি আপনি কমাই দিলে দেখবেন যে হলো ফ্যান আস্তে ঘুরতেছে, আস্তে ঘুরলে তখন খরচ কম হবে, জোরে ঘুরলে তখন বেশি হবে। আগে এটা হইতো, এখন এটা হয় না নাকি। আচ্ছা আচ্ছা। তারপরেও আমি ভুল হইতে পারি, আপনি তো গুগলে একটু ক্রস চেক করে নিন। আমি একবার দেখছিলাম তো। আচ্ছা, তারপরে বিদ্যুৎ বিল হিসেব করা হয় কিসে? এটা হলো কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার হিসেব করা হয়, এটা হলো ইউনিভার্সাল ইউনিট। আচ্ছা, তারপর হলো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? ট্যাংস্টন তার দিয়ে, কিন্তু পরীক্ষা আসছিল। হিটার এবং ইস্ত্রিতে কোন ধরনের তার ব্যবহার করা হয়? নাইক্রোমের তার। আচ্ছা, তো এগুলো পড়বেন এখান থেকে। তারপরে হলো তড়িৎ পরিবাহী অপরিবাহী পদার্থ, পরিবাহী পদার্থ, এগুলো পড়তে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই। লাউড স্পিকার আছে। এটা গুরুত্বপূর্ণ, সেটা হলো শক্তির যে রূপান্তর আছে, ঠিক আছে, বৈদ্যুতিক মোটরের শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? লাউড স্পিকারে তড়িৎ শক্তি শব্দ শক্তি রূপান্তর হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। এগুলো পড়বেন। তারপরে হলো চুম্বকত্ব আছে, চুম্বকত্ব নিয়ে আমি একটু দেখাই, সেটা হলো আমার নোট থেকে দেখাবো। থেকে মোটামুটি ধরে নেওয়া যায় 99.99% প্রশ্ন আসেই, ঠিক আছে। এখানে দেওয়া আছে কোনটা চুম্বক এবং অচুম্বক পদার্থ। তারপরে হলো এই যেটা ইম্পর্টেন্ট, মোটর জেনারেটর ট্রান্সফরমার তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয়ে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। টেপ রেকর্ডার, তারপরে হলো কম্পিউটার স্মৃতির ভিতরে কি ইউজ করা হয়? স্থায়ী চুম্বক, এবং এগুলো হলো সিরামিক টাইপের চুম্বক। ক্ষেত্রের ভিতরে কি চুম্বক ইউজ করা হয়? তারপরে চুম্বকে পরিণত হয় ইস্পাত, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে। তারপর কুড়ি তাপমাত্রা কি বলেন তো দেখি? যে তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে লোহার গুড়ি তাপমাত্রা কত? এটা এখান থেকে ইম্পর্টেন্ট। তারপরে হলো চুম্বকের মেরুতে কোথায় আকর্ষণ ক্ষমতা বেশি, কোথায় আকর্ষণ ক্ষমতা কম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পৃথিবীকে কিন্তু একটা বিরাট চুম্বক মনে করা হয়, কেন মনে করা হয় এটা জানেন? লিখিত পরীক্ষা একটা প্রশ্ন আসে যে পৃথিবী একটি বিরাট চুম্বক, তো প্রমাণ করুন। একটি দণ্ডচুম্বককে ঝুলিয়ে দিলে সেটি উত্তর দক্ষিণ বরাবর হলো ঝুলে থাকে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে এটা প্রমাণ। তার মানে বোঝা যায় যে পৃথিবীর মধ্যে একটা চুম্বকের একটা আকর্ষণ আছে, যার কারণে ওটাকে সে আকর্ষণ বিকর্ষণ করতেছে। জি। এই প্রশ্নটা আসে পরীক্ষায়, লিখিত পরীক্ষা আপনাকে ভাষা একটু লিখতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে মোটামুটি গেল। তারপরে এখান থেকে আমি আমাদের একটু নোট থেকে দেখাই এখানে, এটাই শেষ করি আগে। তারপরে হলো তড়িৎ চুম্বক ব্যবহৃত করা, এই যে এগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ না। তড়িৎ চুম্বক আবেশটা গুরুত্বপূর্ণ এখান থেকে। তারপরে হলো ডায়নামো ট্রান্সফরমার, এগুলো হলো কোন নীতিতে ব্যবহার করা হয়েছে? ডায়নামো যান্ত্রিক শক্তি কি চেঞ্জ হয়, মোটর, এগুলো এখান থেকে দেখবেন। সলিনয়েড, সলিনয়েড কি? সলিনয়েড হলো এই যে তার কুণ্ডলী, এরকম পেঁচানো একটা তার কুণ্ডলী থাকে, যেখানে কয়েল অনেকগুলো ঘন কয়েল তার কুণ্ডলী, কয়েলটাকে হ্যাঁ, শুরু হয়। কয়েল যেটাকে বলি আমরা। লিখিত প্রশ্ন যখন পড়বেন না, লিখিত এই জন্য লিখিত বই পড়লে অনেক ভালো হয়, এগুলো একদম ডিটেইলস আছে তো, পড়লে দেখবেন যে কনসেপ্ট একদম ক্লিয়ার। তখন দেখবেন যে লিখিত পিলি সব জায়গাতেই পারা যাচ্ছে। আচ্ছা, তারপরে এগুলো গেল মোটামুটি। ট্রান্সফরমার, ট্রান্সফরমার কি কয় ধরনের হয় ট্রান্সফরমার? দুই ধরনের। দুই ধরনের, দুই উচ্চ ধাপে ধরনের। নিম্ন ধাপে। কি আছে? স্টেপ আপ, স্টেপ ডাউন। কোনটাতে কি কাজ বলেন তো দেখি? আমি যদি বিদ্যুৎ একটা প্রবাহ হচ্ছে করি তাহলে বিভব কোনটা কি করবে? বাড়ায় আর একটা স্টেপ হচ্ছে আপে বিভব ভোল্টেজ কমায়। বাড়ায় দেয়, কারেন্ট কমায় দেয়। স্টেপ ডাউনে ভোল্টেজ কমায় দেয়, কারেন্ট বাড়ায় দেয়। আচ্ছা, বাসাবাড়িতে তাহলে হলো, ভালো। বাসাবাড়ির আগে হলো স্টেপ ডাউন ব্যবহার করা হয়, আর যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখান থেকে স্টেপ আপ এর মাধ্যমে ভোল্টেজ বেশি থাকে এবং সেখানে কারেন্টের পরিমাণ কম থাকে। হ্যাঁ, এটা এটা কেন করা হয়? যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখান থেকে বাসা বাড়িতে তড়িৎ পৌঁছানো পর্যন্ত। তড়িৎ প্রবাহের যাতে মানে নষ্ট কম হয় এই হ্যাঁ, জন্য। লস যাতে বেশি না হয়, বা অন্য কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। দেখা গেল যে বেশি ভোল্টেজ যদি বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে সেটা ক্ষতি হইতে পারে, লস হইতে পারে বেশি, তার পুড়ে যেতে পারে, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। লিখিত প্রশ্নতে এই প্রশ্নটা আসে। সঞ্চালনের একটা পদ্ধতি, যে যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখানে কোন ধরনের ট্রান্সফর্মার ইউজ করা হয়, আর যেখানে সরবরাহ করা হচ্ছে সেখানে কিভাবে করা হয়, এরকম প্রশ্ন আসে। তাহলে এখানে ট্রান্সফর্মার এখান থেকে পড়বেন। আর আমি আমার নোট থেকে একটু দেখাই, প্যারাচুম্বক ডায়াচুম্বক এই অংশটা একটু দেখাই, ঠিক আছে। চুম্বকত্ব এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন ধরে নেওয়া যায় যে 99.99% হবেই।
প্যারাচুম্বক হলো, আমি ডিটেলস না বলি, আপনি জাস্ট এগুলো আপনার আমি দিয়ে দিব আপনাদেরকে, খালি পড়ে নিন। আমি যদি এখন ডিটেলস বলি না অনেক সময় লাগবে। ঠিক আছে। প্যারাচুম্বক হলো মানে, মানে একটু ধরেন যে আপনি যদি কোনো চুম্বক পদার্থ, চুম্বককে যদি আপনি চুম্বকের কাছে যদি কোনো পদার্থকে রাখি, তাহলে হালকা হালকা মানে দুর্বল ভাবে আকর্ষিত হবে। ঠিক আছে। এটা চুম্বকের দিকে মুখ, মানে হালকা, বেশি না, খুবই কম। ঠিক আছে। আবার যদি আমি ওখান থেকে সরাই নেই, তাহলে কিন্তু আবার মানে হলো চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। তো কি কি কোন কোন পদার্থ, কোন কোন পদার্থগুলোকে আমরা প্যারাচুম্বক বলবো, সেই পদার্থগুলো গুরুত্বপূর্ণ। যেমন অক্সিজেন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, বায়ু, অ্যান্টিমনি, প্লাটিনাম, টিন, ম্যাঙ্গানিজ। ঠিক আছে। মোটামুটি আমার এই নোটটাতে ইন্টারমিডিয়েট বইয়ের সাথে মিল রাখে, সবগুলো এখানে আছে, এর বাইরে আসার কথা না। এখান থেকে একটা প্রশ্ন আসে। ঠিক আছে। যেমন 45 মনে একটা আসছিল যে বায়ু, বায়ু হলো কোন চুম্বক পদার্থ, এটা মনে আসছিল। ঠিক আছে। আমি পরে দেখাচ্ছি। এখানে এখানে আছে কঠিন পদার্থগুলো কি কি আছে, কপার সালফেট, ফেরিক ক্লোরাইড। ঠিক আছে। এই ধরনের যে পদার্থগুলো আছে এগুলো হলো প্যারাচুম্বক পদার্থ। কোথায় কোথায় ইউজ করা হয়? রাডারে এবং ট্রান্সফরমারে। আর ডায়াচুম্বক পদার্থ হলো এটা কোনো কোনো চুম্বক পদার্থ দ্বারা আকর্ষিতই হয় না। ঠিক আছে। আপনি যদি চুম্বকের কাছে রাখেন এটা কখনোই আকর্ষিতই হবে না। ঠিক আছে। কি কি পদার্থ আছে দেখেন: পানি, বিসমাথ, সোনা, রূপা, তামা, কপার। ঠিক আছে। দস্তা, পারদ, সীসা, কাঁচ, মার্বেল, হিলিয়াম, আর্গন। ঠিক আছে। কাঠ ইত্যাদি। এগুলো হলো আপনার ডায়াটমিক পদার্থ। আর আমি একটু আগে বললাম হলো বায়ু, বায়ু হলো প্যারাচুম্বক পদার্থ, যেখানে বায়ু আছে। ঠিক আছে। তারপরে হলো ফেরোচুম্বক পদার্থ। ফেরোচুম্বক পদার্থ হলো যেগুলোকে শক্তিশালী চুম্বকত্ব, মানে চুম্বক পদার্থের সামনে রাখলে, চুম্বকের সামনে রাখলে এগুলো শক্তিশালী চুম্বকত্ব সৃষ্টি হয়। যেমন লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত, এই চারটা আছে। এটা কোথায় কোথায় ইউজ করা হয়? বৈদ্যুতিক ঘন্টায়, বৈদ্যুতিক মিটারে। ঠিক আছে। আর ডায়াচুম্বক হলো মাইক্রোফোনে, লাউড স্পিকারে, দিক নির্ণায়ক যন্ত্রের ক্যাম্পাসে, এগুলো ইউজ করা হয়, কম্পাসে। আমি এগুলো আপনার নোট দিয়ে দিব। আপনারা আজকাল পড়বেন যে কোনটা কি পদার্থ, সংজ্ঞা টঙ্গা আসে না, কোনটা কি পদার্থের ইম্পর্টেন্ট। এই জন্য যেমন উদাহরণের যে অংশটা আছে এটা পড়ে ফেলতে হবে এখান থেকে। এখান থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে একটা প্রশ্ন আসে, বেশ কয়েকবার, টানা কয়েকবার আসছে। আচ্ছা, তাহলে মোটামুটি ওটা গেল। তারপরে হলো ইলেকট্রনিক্স অংশগুলো ভাইয়া, এখান থেকে দেখবেন। দি- হ্যাঁ, বলেন। দীপন ক্ষমতার দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা হবে না লাক্স হবে? এটা তো মনে হয় ক্যান্ডেলা, দীপন ক্ষমতা ক্যান্ডেলা, ক্যান্ডেলা না? ক্যান্ডেলা। ক্যান্ডেলা। বিপিন ক্ষমতার এখন ক্যান্ডেলা। হ্যাঁ, লাইভ এমসিকিউ তে মানে দুই জায়গায় দুইটা দেখেছি, তো এই জন্য একটু কনফিউশন হলে এই জন্য আচ্ছা, জিজ্ঞেস এবারে করলাম। দেখবো নি তাহলে লাইভ এমসিকিউ তে, জি তাহলে মনে হয় ওরা প্রশ্নটা ভাই দেখতে হবে, জি ভাইয়া, ওরা কি ঠিক প্রশ্ন আছে। করছে। বিপন আলোক তীব্রতা হইলে তীব্রতার একক ক্যান্ডেলা। মনে হয় লাক্স হতে পারে, আলোক তীব্রতার একক। আচ্ছা, তারপরে আমরা আসি হলো এখান থেকে ইলেকট্রনিক্স এর অংশগুলোতে। বেশি এগুলোতে খুব একটা আসে না। ইলেকট্রনিক্স, সিলিকন, এলইডি লাইট, লাইট এমিটিং ডায়োড। তারপরে হলো এই প্রশ্ন ইম্পর্টেন্ট, ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে দাগ কেন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। এটা হলো এটা মনে লাইভে মনে হয় অন্য একটু, এটা মনে হয় ইয়ের জন্য আছে লাইভে, কি দেওয়া আছে এটা, এলসিডি মনিটরের জন্য মনে হয় আছে এটা। এলসিডি বা এলইডি এরকম কিছু একটা উত্তর দেওয়া আছে, যাই হোক এটা মনে হয় উত্তর হবে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর দেওয়া আছে। কোথাও কোথাও মনে হয় ইয়ে দেওয়া আছে, অন্যান্য অপশন, অন্যান্য। তারপর হলো সিআরটি, এগুলো আসে না পরীক্ষায়, সিআরটি, এলসিডি। এলসিডি পড়বেন, এর পূর্ণরূপ পড়বেন, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপরে হলো এখান থেকে এফএম, এগুলো রাডারের পূর্ণরূপ পড়বেন, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। রাডার হলো দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি আছে কিনা। ঠিক আছে। সেটার জন্য আমরা রাডার ব্যবহার করে থাকি। তারপর হলো ডিজিটাল টেলিফোনের বৈশিষ্ট্য, এগুলো ইম্পর্টেন্ট না। ফটোকপি মেশিন ইম্পর্টেন্ট না। ভিস্যাট এর পুনরূপ ইম্পর্টেন্ট, এগুলো হলো ইয়েতেও আছে, আইসিটি তেও আছে, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। তারপরে হলো ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর গুলো ইম্পর্টেন্ট। জার্মানিয়াম ব্যবহার করা হয়, এটা হলো আপনার পি টাইপ, এন টাইপ। এটা পড়ে ফেলতে হবে, এখানে নাই ওগুলা। পি টাইপ, এন টাইপ একটু পড়ে নিন। আচ্ছা, তারপরে হলো ভিএলএসআই পড়বে, ভিএলএসআই। তারপর হলো ট্রানজিস্টর কাজ করে কিভাবে, এটা হলো বিবর্তক হিসেবে, এখানে ইম্পর্টেন্ট। ট্রানজিস্টর কাজ করে হলো বিবর্তক বা হলো সুইচ হিসেবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপরে হলো এইটুকু মোটামুটি গেল। তারপরে বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তন তো পড়ে আসছে আমরা। লেজারের পুনরুপ খুবই ইম্পর্টেন্ট, লেজার রশ্মি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। লেজারের সংজ্ঞা আসে, লেজারের কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং লেজারের বৈশিষ্ট্য কি। ঠিক আছে। লেজারের সংজ্ঞা কি, লেজারের বৈশিষ্ট্য কি, লেজার কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এমসিকিউ তো আসতে পারে, লেজারের পুনরুপ দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কি, গামা রশ্মি, এটা পড়বেন। তারপরে হলো যে ফিশন, ফিউশন কোনটা কি বলেন তো দেখি, ফিশন ফিউশন। ফিউশন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের লাগে, আর ফিউশন হচ্ছে সূর্যেরটা। ভাইয়া, ফিশনে হলো বড় ভাঙ্গা কোনটা, নিউক্লিয়াস জোড়া কোনটা, থেকে ভাঙ্গা ভেঙে, কোনটা, জোড়া লাগানো কোনটা? ফিশনে ভাঙে ফিউশনে যোগ হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড।
এর পরীক্ষা আসে। তারপরে হলো ক্যান্সার চিকিৎসা, এগুলো কোন আইসোটোপ ব্যবহার করে দেখাই দিছি তো আমি আপনাদেরকে। এগুলো আমি দিয়ে দিব, যেগুলো আমি দেখাইছি আইসোটোপ কোন রোগের ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা অলরেডি দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে এখান থেকে এই যে পরমাণু শক্তি কমিশনের পড়ে নিয়ে এখান থেকে আছে। তারপরে এক্স রে রশ্মি, এগুলো বৈশিষ্ট্যগুলো পড়তে হয়। বৈশিষ্ট্যগুলো এবং বৈশিষ্ট্য এবং ব্যবহারগুলো পড়বেন। ঠিক আছে, আবিষ্কার করছে কে, ব্যবহারগুলো কি কি, এবং এগুলো কোথায় কোথায় হলো আমরা ব্যবহার করতেছি, কেন, মানে কোন কোন জায়গাতে, এবং বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। বৈশিষ্ট্যগুলো এখানে যদি নাই, অন্য বইতে থাকলে সেখান থেকে পড়ে নিন। তারপর তেজস্ক্রিয়তা পড়তে হবে। তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে, হেনরি ব্যাকেল, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসে। তারপরে হলো সবচাইতে ক্ষতিকর রশ্মি গামা রশ্মি। গামা রশ্মি এরা আসে, গামা রশ্মি চার্জ এবং ভর কি নাই, কোনো চার্জ নাই, কোনো ভর নাই। তারপরে আলফা বিটা গামা আবিষ্কার করছে, ডিনামাইট আবিষ্কার করছে আলফ্রেড নোবেল। এই নোবেলই তো নোবেল পুরস্কার দেওয়া হয়। ডিনামাইট দিয়ে অনেক টাকা ইনকাম করছে, যেটা পরবর্তীতে এখন সেখান থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারপরে এগুলো তো বলে দিছি কোনটা দেখি, এই যে এগুলো এখানে বলা আছে, যদিও কিন্তু আমি আপনাদেরকে ওটা দিয়ে দিব। ঠিক আছে, চারটা দিয়ে দিব আমার নোট থেকে, তাহলে ওখানে সবগুলো আছে, মোটামুটি ওর বাইরে আসবে না। ঠিক আছে, এই রে, বারবার এগুলি হয়ে যায়। আচ্ছা, তারপরে এখানে শক্তি উৎস প্রয়োগ, পেট্রোলিয়াম। আচ্ছা, নবায়নযোগ্য শক্তি পড়তে হবে। নবায়নযোগ্য শক্তি এবং অনবায়নযোগ্য শক্তি। ঠিক আছে, টপিক তো অনেক বেশি আসলে, 2 ঘন্টায় শেষ করা মুশকিল। আচ্ছা, তারপরে হলো প্রাকৃতিক গ্যাসে কি থাকে, এটা ইম্পর্টেন্ট। প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে কত পার্সেন্ট, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত, এই তথ্যটা ইম্পর্টেন্ট। 92 থেকে 95 আচ্ছা, তারপরে আস্তাগফিরুল্লাহ। এখান থেকে সিএনজি। সিএনজি হলো কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এলপিজি হলো লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস, এগুলো লিখিত পরীক্ষাতেও আসে। সিএনজি পুনরুক্তি কোথায় ব্যবহার করা হয়, এলপিজি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো এখান থেকে, আচ্ছা, সোডিয়াম ধাতু পোড়াইলে কি হয়, এটা ইম্পর্টেন্ট। তাপ ইঞ্জিন শক্তি কি চেঞ্জ করে। তারপর হলো ফ্রিজের মধ্যে কি থাকে, ফ্রিজে ব্যবহার করা হয় হিমায়ন বা ফ্রেয়ন ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপর হলো এই যে শক্তি রূপান্তর, এই যে এগুলো পড়বেন, কাজ, ক্ষমতা, শক্তির একক এবং প্রতীক পড়বেন। আচ্ছা, বিভিন্ন শক্তি রূপান্তর, এটা পড়ে ফেলবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে নবায়নযোগ্য শক্তি আসছে, নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি কি বলেন তো দেখি। নবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে অবি- অবিরত, মানে কোনোদিন শেষ হয় না, আর অনবয়নযোগ্য গুলো শেষ হয়ে যায়। আচ্ছা, উদাহরণ দেন দেখি দু একটা, কোন কোনগুলো শক্তিকে আমরা নবায়নযোগ্য শক্তি বলি। নবায়নযোগ্য সমুদ্র, বায়ু, সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য, সৌরশক্তি। বায়োগ্যাস কি, বায়োগ্যাস? আর প্রাকৃতিক গ্যাস বায়োগ্যাস হচ্ছে নবায়নযোগ্য। অনবায়নযোগ্য। বায়োগ্যাস যেমন কি, খনিজ প্রাকৃতিক তেল গ্যাস, নবায়নযোগ্য। প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য না। বায়োগ্যাস কেন নবায়নযোগ্য বলেন তো দেখি, কারণ কি? বা- কারণ বায়োগ্যাসটা তৈরি করা হলো গরুর বিষটা থেকে। শুধু গরুর বিষটা? মানে অন্যান্য আরো কিছু আছে হ্যাঁ, সাথে। গরুর বিষটা, গরু, হাঁস, মুরগির বিষটা, এবং আমরা হ্যাঁ, যে হ্যাঁ। খাবার দাবার খাই, এই যে রান্না বান্না করে, জি, এই যে স- সবজির যে যেগুলো নষ্ট উচ্ছিষ্ট হয়ে অংশগুলো যাচ্ছে, আছে, জি, এগুলো নষ্ট অবশিষ্ট হয়ে যে যায়, সেগুলো অংশগুলো। থেকেও বায়োগ্যাস তৈরি করা যায়। জি। এই জন্য, কারণ এগুলো কখনো শেষ হবে না, এগুলো আর যতদিন পৃথিবী আছে ততদিন এগুলো উৎপন্ন হবে, এগুলো চলতে থাকবে। এই জন্য এটাকে আমরা বলতেছি নবায়নযোগ্য শক্তি। আচ্ছা, পারমাণবিক শক্তি, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। পারমাণবিক শক্তি কি, নবায়নযোগ্য শক্তি, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। দেখা গেল বাকিগুলো সবই জানে, কিন্তু পারমাণবিক শক্তি দিয়ে দিল, তখন কনফিউজ হয়ে যায়। আচ্ছা, তাহলে এখান থেকে পড়ে নিন, বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ না। নবায়নযোগ্য শক্তি উদাহরণগুলো খালি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, বাকি তেমন কিছু আসে না, এত তো পড়ার দরকার নাই। আচ্ছা, তারপরে হলো পারমাণবিক শক্তির মধ্যে হলো এখানে আছে যে বিভাজনকে তো বলে আসলাম, ফিশন, আর হলো আবিষ্কার দরকার নাই। ফিশন দিয়ে হলো বোমা তৈরি করা হয়। ফিউশনের উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা তৈরি করা হয় কোন পদ্ধতি, হলো ফিউশন, এটা ইম্পর্টেন্ট। তারপর হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। সূর্যের শক্তি উৎপন্ন কিভাবে, ফিউশন প্রক্রিয়া, এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো পারমাণবিক শক্তি তৈরিতে বেশি সময় লাগে। তারপরে এগুলো হলো, আচ্ছা, গামা রশ্মি, বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ না। আছে, পদার্থের অবস্থা এখন পড়তে হবে। আচ্ছা, সবচাইতে ভারী ধাতু হলো পারদ, এগুলো এখান থেকে দেখে নিবেন। ঠিক আছে, এগুলো আমি বলতেছি না, মুখস্থের জিনিস। ঠিক আছে, এগুলো এখান থেকে পড়ে ফেলবেন। তারপর হলো, যদি এগুলো রসায়নের অংশ মনে হয়। আচ্ছা, এগুলো আমরা এখন পড়বো না, এগুলো রসায়নের দিন পড়বো, রসায়নের মধ্যে এগুলো থাকবে। আচ্ছা, অ্যাটমের গঠন ইম্পর্টেন্ট, সেটা হলো পারমাণবিক ভর, পারমাণবিক যেগুলো আছে, যে হলো নিউটন সংখ্যা কাকে বলে বলেন তো দেখি। নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করবো আমরা? ভর যেমন সংখ্যা ধরেন যে থেকে প্রোটন সংখ্যা হাইড্রোজেন বাদ দিলে নিয়ে, নিউট্রন সংখ্যা পাওয়া যায়, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা এটা বাদ দিলে নিউটন সংখ্যা কত?
হাইড্রোজেন যে বললাম 3 1, এটা কত হবে? এটা 2। 2। হাইড্রোজেন আইসোটোপ কয়টা? তিনটি। 3টা আইসোটোপ। হাইড্রোজেন হাইড্রোজেন আইসোটোপ 3টা। ডিউটেরিয়াম টিউটেরিয়াম, হ্যাঁ তিনটিতে স্যার। আচ্ছা, সবচেয়ে এখান থেকে এগুলো পড়ে নিয়েন, এগুলো যদিও ইয়ের অংশ। আচ্ছা, এখান থেকে হলো আইসোটোপ, আইসোবার, আইসোটোপ, এগুলো সংজ্ঞাগুলো পড়ে ফেলতে হবে, এগুলো পরীক্ষায় আসে। এবং এগুলো যে দেখাইলাম, যে নিউটন সংখ্যা সাধারণত বাদ দিতে হয়, এই যে দেখাইলাম এখানে 3 এবং 1, এই দুটো বাদ দিবেন, যেটা থাকবে সেটা হলো নিউটন সংখ্যা। এগুলো যদিও রসায়নের অংশ। আচ্ছা, তারপরে হলো মৌলিক কণা। এগুলো হলো যে বলে আসছি, স্থায়ী অস্থায়ী কণাগুলো বলে আসছি, আপনাদেরকে দেখানো হয়েছে। কার্বনের বহুমুখী ব্যবহার, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। এখানে হলো আগুন নেভাতে এই যে কার্বন মনোঅক্সাইড হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলে ওয়াটার গ্যাস। তারপরে হলো সোডা ওয়াটার, নিজে জলে অন্যকে জ্বলতে সাহায্য করে না। হাইড্রোজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে সাহায্য করে অক্সিজেন। ক্লোরিন, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হলো এই যে বিদ্যুৎ অপরিবাহী সেমিকন্ডাক্টর, সিলিকন, এগুলো ইম্পর্টেন্ট। হীরা উজ্জ্বল থাকে কেন, এটা বলে আসছি। ঠিক আছে, মোটামুটি এখান থেকে যেগুলো কার্বন ডাই অক্সাইড, এসিড পদার্থ, এটা ইম্পর্টেন্ট। প্রকৃতিতে প্রাপ্ত সবচাইতে শক্ত পদার্থের নাম কি? হীরা, কিন্তু সবচেয়ে শক্ত ধাতুর নাম হীরা। কি? বলেন। টাংস্টেন সবচেয়ে শক্ত ধাতু। আচ্ছা, তারপরে হলো এখান থেকে এগুলো দেখবেন। তারপরে হলো কার্বনের যে রূপভেদ আছে, রূপভেদ দেখবেন। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা ছয় 6। স্যার। 6। গুড, আপনি তো ভালোই পারেন। আচ্ছা, এসিড, এগুলো হলো ক্ষার, এগুলো রসায়নের অংশ, রসায়ন নিয়ে পড়বো আমরা। আচ্ছা, তারপরে জারণ বিজারণ এগুলো দরকার নাই, এগুলো রসায়নের দিন। তারপরে হলো যে এখানে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতু আছে, এই চারটা পুরো পড়ে ফেলবেন। ঠিক আছে। এখানে আহ সবগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে আছে, মুখস্থ জাস্ট, ঠাডা মুখস্থ এগুলা। আচ্ছা, তারপরে হলো এগুলো তো রসায়নের অংশ। অধাতব পদার্থ, এগুলো রসায়নের মধ্যে পড়বে। জৈব যৌগ, অজৈব যৌগ, এগুলো দরকার না, রসায়নের অংশের মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে মোটামুটি এইটুকুই হলো আমাদের যেগুলো বললাম। ঠিক আছে, পদার্থের যে অংশগুলো আজকে ছিল যেগুলা। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আমি আবার একটু ওভারভিউ করে দেই, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেগুলো হলো মৌলিক রাশি কোনটা। মৌলিক রাশি আবারও আছে, ভেক্টর রাশি, স্কেলার রাশি, যদি এখানে নাই। আপনার ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়বেন। ঠিক আছে, বই থেকে ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়বেন। ঠিক আছে, কোনটাকে ভেক্টর রাশি বলে, কোনটাকে স্কেলার রাশি বলে, এটা পড়বেন। তারপর মৌলিক রাশি, লব্ধ রাশি, এগুলো পড়বেন। তারপরে হলো মহাবিশ্বে যে বল আছে, যদি এখানে নাই, হলো চার আহ, ধরনের বল। চার চার ধরনের বল ধরনের আছে। বল আছে, 46তমতে আসছিল। এই বলগুলো পড়তে হবে, কোনটা কি কি বল আছে সেগুলো পড়বেন। সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে, এগুলো পড়বেন। তারপরে হলো আর যে বললাম যে চুম্বকত্ব, যেটা প্যারাচুম্বকত্ব, ডায়াচুম্বকত্ব, ফেরাচুম্বকত্ব, মাস্ট পড়তে হবে, এটা কিন্তু মিস করা যাবে না। ঠিক আছে, এটা পড়তেই হবে। তারপরে হলো আরেকটা দেখাচ্ছিলাম হলো আপনার আহ, কি দেখাইলাম, আর দেখাইছি হলো যে কোন কোন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়। ঠিক আছে, কোন রোগের ক্ষেত্রে কোন কোন আইসোটোপ ব্যবহার করা হয়। তারপর হলো পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য, মানে যেগুলো থেকে মোটামুটি প্রশ্ন ধরে নেওয়া যায় যে আসবে। ঠিক আছে, পরও তো অনেক আছে। তারপরে এগুলো দেখবেন। তারপরে হলো এই যে আমি বললাম যে আদর্শ ধরেন যে একটা আদর্শ ভোল্টেজ উৎসের তড়িৎচালক অভ্যন্তরীণ রোধ কত, শূন্য। ওগুলো পড়বেন, ওগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো এই যে আলোর কই গেল, কত নাম্বার পেজ ছিল এটা? আচ্ছা, তারপরে হলো এই যে আলোর যে বিভিন্ন ধরনের প্রকৃতি আছে, ধরেন যে প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণবন্ধনী, প্রতিফলন, এগুলো পড়বেন, এগুলো থেকে প্রশ্ন হইতে পারে। লিখিত যাতে মাস প্রশ্ন আসবেই, এমসিকিউ পিলির জন্য এগুলো পড়বেন। ঠিক আছে। তারপরে হলো এই যে কোথায় কোন চুম্বক ইউজ করা হয়, এই যে টেপ রেকর্ডারের ফিতায়, তারপরে হলো কম্পিউটার স্মৃতির ফিতায় কি ইউজ করা হয়, মোটর জেনারেটর, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, চুম্বকের অংশটা গুরুত্বপূর্ণ, মোটামুটি পরীক্ষায় ধরে নেওয়া যায় যে প্রশ্ন আসবে। ঠিক আছে।
তারপর হলো শব্দ পড়বেন, শব্দ এবং তরঙ্গ, ঠিক আছে? শব্দ তরঙ্গ কোথায় কার ইয়ে বেশি, কোন মাধ্যমে সবচেয়ে বেশি, কোন মাধ্যমে সবচেয়ে শব্দ দ্রুতি কম, কোন মাধ্যমে বেশি, কোন মাধ্যমে কম, এগুলো পড়বেন। তারপরে এই যে বিভিন্ন ধরনের যন্ত্র, পরিমাপক যন্ত্র, এগুলো তো বলছি, এগুলোতে প্রশ্ন হয়, ঠিক আছে? এগুলো কিন্তু পড়তেই হবে। তারপরে হলো এই যে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তা, যেমন এই প্রশ্নটা আসে, সেটা হলো বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে আমরা অনেক সময় ভুল করে এটাকে আমরা স্টিফেন হকিং দাগায় দিয়েছি অনেক সময় দেয়, কিন্তু আসলে সে প্রবক্তা না, জি ল্যামেটের জি প্রবক্তা, ল্যামেট। এরকম আছে। হ্যাঁ, তো এগুলো পড়তে পড়তে হবে। ঠিক আছে, মোটামুটি এগুলাই অন্য বই থেকে পড়তে পারেন, আমাদের এই শীট মানে যে নোট দেওয়া সেখান থেকে পড়তে পারেন। এর বাইরেও কিন্তু প্রশ্ন হইতে পারে, আমরা জানি না যে কি প্রশ্ন হবে, ঠিক আছে? মোটামুটি এগুলো টপিকের মধ্যে আছে, এখন টপিকের বাইরেও বিজ্ঞান প্রশ্ন করে, ঠিক আছে? ভাইয়া দেখা তাহলে যায় যে বিজ্ঞান বিজ্ঞান লিখিত বই নাকি পিলির কোন বই ভাইয়া? লিখিতের বইটা পড়লে আপনার যেটা হবে সেটা হলো আপনি বিজ্ঞানে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে আপনার, ঠিক আছে? দেখা গেল ওই ছোট ছোট ওর মধ্যে থেকে, যেমন যে রংধনু আছে, যখন রংধনু পড়বেন, রংধনু কেন সৃষ্টি হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, যখন পুরো প্রক্রিয়া পড়বেন, ওই আপনার পিলি লিখিতের জন্য হয়ে গেল, এবং ওখান থেকে রংধনু কার কোন ঘটনার জন্য সৃষ্টি হচ্ছে, ওখান থেকে আপনি একটা এমসিকিউ পাইলেন। বুঝতে পারছি? এইভাবে যদি আপনি লিখিত প্রশ্নগুলো পড়েন তাহলে মোটামুটি এমসিকিউর জন্য হয়ে যায়। মার্ক তো ভাইয়া ভাই তাহলে করে লিখিত করে দিলাম, আপনার ক্লাসটা আবার আবার রিপিট করে দেখতে হবে, আমি তো মার্ক করে দিছি কোনটা পড়বেন কোনটা পড়বেন না, মানে এই যে লেকচার সেটা আমি দেখালাম, কিন্তু মার্ক করে দিছি কি পড়তে হবে কি পড়তে হবে না। আপনারা লিখিতর জন্য বিজ্ঞান ককটেল কিনতে পারেন, সায়েন্স আওয়ার আছে, ঠিক আছে? যদি পড়েন কনসেপ্ট ক্লিয়ার হবে, ধারণা ক্লিয়ার হবে, এবং পাশাপাশি পিলির জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আর আমি এখনো বলতেছি যে টপিকগুলো বললাম আমি মাস্ট, এগুলো আমি নোট আপনি দিয়ে দিব, এবং ওগুলো কিন্তু পড়তে হবে, এগুলো থেকে প্রশ্নের সম্ভাবনা সবচেয়ে বেশি। টপিক অনেক আছে, কোন টপিক থেকে কি প্রশ্ন আসে আমরা জানি না, কিন্তু যেগুলো বললাম এগুলো তো ধরে ধরে নেওয়া যায় যে মোটামুটি প্রশ্ন দিয়ে আসার কথা। আপনাকে তো টার্গেট হলো 10 মানে 8-9টা কারেক্ট করা, 15-15 তো পাওয়া লাগবে না, ঠিক আছে? তো এই হলো মোটামুটি আজকের ক্লাস, আমি মার্ক করে দিছি, এখান থেকে দেখেন, ক্লাসটা যদি আবার দেখেন তাহলে কি কি বলছি কি কি বলি নাই শুনতে পারবেন, এবং মার্ক করা অংশগুলো দেখবেন। আর আমি যেগুলো নোটে দেখাইছি, আমার যে নোট ছিল ওগুলো আমি দিয়ে দেবো একটু পর, ঠিক আছে? আজকের ভাইয়া ক্লাস তাহলে এ পর্যন্ত, আপনার তাহলে পড়েন। হ্যাঁ, ভালো হবে? বলেন। ভাইয়া তাহলে ককটেল না সায়েন্স আওয়ার কোনটা বেশি ভালো হবে? আমি তো ককটেল পড়ছি, সায়েন্স আওয়ারও পড়তে পারেন, যে ককটেলে একটা সুবিধা কি মানে উত্তর বেশি বড় দেওয়া নাই, ছোট ছোট করে, এবং সাজানো অনেক ভালো, ঠিক আছে? ককটেলও পড়তে পারেন, ভালো আছে, সমস্যা নাই। আমার কাছে ককটেল পিডিএফও আছে, চাইলে পিডিএফও নিতে পারেন, আমার কাছ থেকে কয়েকজন নিছেও, আমি গ্রুপে বলছিলাম যে যদি কারো পিডিএফ দরকার হয়, যে বই কিনতে পারতেছে না, পিডিএফ থাকলে পিডিএফ দেখে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন, আমি পিডিএফ, 50 টাকা নক লাগবে, পিডিএফ পুরো বইয়ের পিডিএফ আমার কাছে আছে, আমি করছিলাম তো। দেখা যায় যে অনেক সময় বাইরেও পড়তে হয়, বই থাকে না কাছে, এই জন্য পিডিএফ করা লাগছিল আমার। বিজ্ঞানের লিখিততে ধরেন যে লিখিত পরীক্ষা যেটা গুরুত্বপূর্ণ, বিজ্ঞান লিখিত পরীক্ষা ভালো করে কি সাবজেক্ট তিনটা, বিজ্ঞান, গণিত এবং ইংলিশ, এই তিনটে সাবজেক্ট যারা ভালো করে তারা মোটামুটি লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, নাম্বার বেশি ক্যারি করতে পারে। এই জন্য বিজ্ঞানে দেখা যায় যে 100-এর মধ্যে যদি আপনি 75-80-র মতো নাম্বার তুলতে পারেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে আগে থাকলেন। যারা নন সায়েন্স তারা দেখা যাবে যে 50 সেখানে পাবে না, আপনি সেখানে যদি 75-80-র মতো মার্ক তুলতে পারেন আপনি অনেক আগে থাকলেন, ঠিক আছে? আর বিজ্ঞান তো হ্যাবি জাবি লেখা নাম্বার দিবে না, আপনাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে। এইটাই তো, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, রেকর্ড তো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে সবাইকে, আল্লাহ হাফেজ।